কাজ থেকে ফেরার পথে ডালিয়া আজ আনিসকে দেখেছে। ওরা যে গলিতে থাকে সেই গলির মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা লোকের সাথে কথা বলছিল। কিন্তু আনিস তো ময়মনসিংহে থাকতো, ওখানেও চাকরি ছিল, তাহলে এখানে এলো কেন? আনিস আবার অনিন্দিতার খুঁজে আসেনি তো? ডালিয়া আনিসকে দেখা মাত্রই নিজের মুখ ঢেকে নিয়েছিল, তবু ওর মনে হচ্ছে আনিস ওকে দেখেছে। আনিস যদি ডালিয়াকে দেখে থাকে তাহলে নিশ্চয়ই এখন ওর খোঁজ করবে, তারপর অনিন্দিতাকে কেড়ে নিতে চাইবে। অনিন্দিতা যদি ডালিয়াকে ছেড়ে বাবার কাছে চলে যায়, ডালিয়া তো তাকে বিলাসবহুল জীবন দিতে পারেনি। যদি বিলাসবহুল জীবনের আশায় চলে যায়, তখন ডালিয়া কি নিয়ে বাঁচবে? এই ভেবে ভেবে ডালিয়া রাতের ঘুম উধাও। ওদিকে অনিন্দিতা পড়াশোনা শেষ করে শুয়ে ফোন হাতে নিয়ে ফেসবুকে ঢুকলো। ফেসবুক একটা ফ্রেন্ড সাজেস্ট করেছে। সাজেস্ট করা আইডিটার নাম আয়ান শুভ্র। প্রোফাইল এবং কভার দুটোই কালো। এমন প্রোফাইল দেখে অনিন্দিতার মনে কৌতূহল জন্ম নেয়। আইডিটায় ঢুকতে নিলে দেখে প্রোফাইল লক করা। অনিন্দিতা হতাশ হয়। আইডিটা ঘুরে দেখার ইচ্ছে জাগে ওর মনে। কিভাবে যেন চাপ পড়ে ফ্রেন্ড রিকোয়েস্ট চলে যায়। অনিন্দিতা বুঝে ওঠার আগে ফেসবুক থেকে নোটিফিকেশন আসে, আয়ান শুভ্র, অ্যাকসেপ্ট ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট। অনিন্দিতা মনে মনে বলে, বাপরে, রিকোয়েস্ট দিবার আগে অ্যাকসেপ্ট হয়ে গেল। যাই হোক, আইডিটা ঘুরে দেখার ইচ্ছে যেহেতু ছিল, এখন আর দেরি কিসের? ইউনিভার্সও অনিন্দিতার ইচ্ছা অপূর্ণ রাখতে চায়নি। অনিন্দিতা আয়ানের ফেসবুকে প্রত্যেকটা পোস্ট দেখছে। কোনো পোস্টে ক্যাপশন নেই, শুধু ইমোজি দেওয়া। অনেকগুলো ফটো দেখলে মনে হয় যে আয়ান শুভ্রের জীবনটা বিষণ্ণতায় ভরা। হাসি খুশি মুখাবয়বের থেকে গম্ভীর মুখশ্রীর পিকচারই বেশি। আয়ানের প্রোফাইল ঘেটে অনিন্দিতার মনটা কেন জানি খারাপ হয়ে গেল। কি এত কষ্ট মানুষটার? এর মধ্যেই মেসেঞ্জার থেকে নোটিফিকেশন এলো। আয়ান শুভ্র আইডি থেকে মেসেজ এসেছে, এত রাতে আমার আইডি স্ক্রল করেছিস কেন? আমি যে আপনার আইডি স্ক্রল করছি আপনি জানলেন কিভাবে? এই মেসেজটা সেন্ড করে অনিন্দিতা জিহবায় কামড় দেয়। আয়ান নিশ্চয়ই আন্দাজে বলেছে, কারণ এটা তো কোনোভাবেই জানার কথা না। অনিন্দিতা বোকার মতো প্রশ্ন করে, আয়ানের আন্দাজকে সত্যি প্রমাণ করে দেয়। ওদিকে আয়ান অনিন্দিতা রিপ্লাই পেয়ে মুচকি হাসে, তারপর বলে, আমি ম্যাজিক করে জেনে নিয়েছি, আমি ঘুমাবো। এখনই? আয়ান ভেবেছিল অনিন্দিতার সাথে মেসেজে কথা বলে একটু ফ্রি হবে, কিন্তু এই মেয়েটা এখন ঘুমের বাহানা দেখাচ্ছে। আয়ান তো নিজের প্রেস্টিজের 12টা বাজিয়ে বলতেও পারছে না, একটু পরে ঘুমাস, আমার সাথে একটু কথা বল। বাধ্য হয়ে বলতে হয়, আচ্ছা ঘুমা। বিলাসবহুল বাড়ির এক আলিশান কামরায় লাখ টাকার বিছানায় শুয়ে আছেন খাদিজা বেগম। এত দামি বিছানায় শুয়েও তার ঘুম আসছে না। বারবার সেদিনের দেখা মেয়েটির কথা মনে পড়ছে। ওই যে অনিন্দিতা নামক মেয়েটি, যাকে চশমার দোকানে দেখেছিল। খাদিজা বেগমের বারবার মনে হচ্ছে এটা তারই নাতনি অনিন্দিতা। তিনি খুব করে চায় মরার আগে একবার ডালিয়ার সাথে দেখা করতে, অনিন্দিতাকে মন ভরে একটিবার দেখতে। খাদিজা বেগমের জীবনে টাকা পয়সার অভাব নেই। তার ছেলে আনিস কিভাবে যেন হঠাৎ বড়লোক হয়ে গেল, এ যেন আঙুল ফুলে কলা গাছ হওয়ার মতো। কিন্তু টাকা পয়সায় ঘেরা আলিশান জীবনে কোনো সুখ নেই, শান্তি নেই। মন খুলে গল্প করার মতো একটা মানুষ নেই। তার ছেলে টাকার পিছনে ছুটে সারাদিন। ছেলের বউ আর নাতনি পার্টি, শপিং এই নিয়েই থাকে। বাড়িতে থাকলে মোবাইল, নয়তো টিভি নিয়ে ব্যস্ত। খাদিজা বেগমের দিকে ফিরে তাকাবার সময় কারো নেই। অনিন্দিতা হেঁটে হেঁটে টিউশনে যাচ্ছে। এর মধ্যেই শুনতে পায় পিছন থেকে কে যেন তার নাম ধরে ডাকছে। অনেকক্ষণ ধরেই মনে হচ্ছিল কেউ একজন ডাকছে, তবে ডাক এতটা স্পষ্ট না হয় ও গুরুত্ব দেয়নি। এখন পিছনে ফিরে দেখে ফাহমি। ফাহমি অনিন্দিতার কাছে এসে দুহাত হাঁটুতে ভর দিয়ে হাঁপাতে হাঁপাতে বলে, অনি, তোর কানে কি সমস্যা? তোকে কখন থেকে ডাকছি, আর তুই শুনেছিসই না? এতটা জায়গা দৌড়ে এলাম। ইস, সরি ভাইয়া, আসলে আমি হালকা হালকা শুনতে পেয়েছি।
এতটা গুরুত্ব দেইনি। আমার তাড়া আছে তো, তাই। ও আচ্ছা, সমস্যা নেই। তোমার কি দরকার? এত কষ্ট করে দৌড়ে এলে? কল করে নিলেই পারতে। আসলে খুব বিশেষ দরকার ছিল। সামনাসামনি বললে বুঝতে সুবিধা হবে, তাই তোকে দেখেই পিছু পিছু এসেছি। আচ্ছা, একটু তাড়াতাড়ি বলো তো। আমার তাড়া আছে বললাম তো। ফাহামি আমতা আমতা করে বলে, তোর ওই বান্ধবী আছে না, নেহা নাম? হুম। ওর সাথে একটু সেটিং করে দে না বোন, খুব মনে ধরেছে। আমার মনে হয় ওকে ভালোবেসে ফেলেছি আমি। অনিন্দিতা ব্রু কুঁচকে তাকায়। ফাহামি মেয়েকে হাসি দিয়ে বলে, এভাবে তাকাস না, আমার ভয় লাগছে। ভাইয়া, আমি এসব সাপোর্ট করি না, জানো তো। আমি ওকে বিয়ে করার জন্যই সম্পর্কে জড়াবো, বিশ্বাস কর। ও যদি রাজি হয়ে যায় তাহলে ওকেই বিয়ে করব। তোমার মা রাজি হবে তো? পরে বলবে মা রাজি না, বাবা রাজি না। তোমাকে আমি বিয়ে করতে পারবো না নেহা। পরে আমার বান্ধবী কষ্ট পাবে, আমি ওকে কষ্ট দিতে পারবো না। তোর আমাকে এমন মনে হয় অনি? তুই আমাকে চিনিস না। বিশ্বাস কর, নেহাকে আমি সত্যি ভালোবেসে ফেলেছি বোন। মা বাবা কোনো ব্যাপার না। না ভাই, আমি এসব পারবো না। ফাহামি অনিন্দিতাকে অনেকভাবে বোঝাতে থাকে। এক পর্যায়ে অনিন্দিতা বলে, আচ্ছা আমি নেহাকে বলে দেখব। ফাহামি খুশি হয়ে যায়। দেখে মনে হচ্ছে কোনো বাচ্চাকে তার পছন্দের খেলনা কিনে দেওয়া হয়েছে। খুশিতে গদগদ হয়ে অনিন্দিতার হাতে 500 টাকা গুঁজে দিয়ে বলে, চিপস চকলেট খেয়ে নিস। অনিন্দিতা নিতে চায় না। ফাহামি এক প্রকার জোর করে দিয়ে দেয়। অনিন্দিতা বলে, নেহাকে বলবো বলেছি, ও রাজি হয়ে যায়নি যে এত খুশি হচ্ছ। রাজি হয়ে যাবে, আমার বিশ্বাস। তুই বুঝিয়ে বলবি। আচ্ছা, বুঝিয়ে বলবো, কিন্তু যদি রাজি না হয়? অলক্ষণের কথা একদম বলবি না অনি, মার খাবি বলে দিলাম। আচ্ছা বাবা, বললাম না। এবার আমি টিউশনে যাই, দেরি হয়ে যাচ্ছে। হুম, যা। আয়ান ছাড়া বাকি সবার সাথে অনিন্দিতার ভালোই সম্পর্ক। তা আজকে ফাহামির সাথে অনিন্দিতার কথোপকথন শুনলেই বোঝা যাচ্ছে। অনিন্দিতা আজকে আর হাঁটলো না। যেহেতু টাকা আছে, তাই রিক্সা নিয়েই চলে গেল টিউশনিতে। আয়ান বেঘরে ঘুমোচ্ছে। আলিয়া এসে কতবার ডেকে গেছে, কিন্তু তার ওঠার নাম নেই। ঘুমের মধ্যে ফোনে একটা কল আসে। আয়ান কল রিসিভ করে না, কিন্তু বারবার কল আসতেই থাকে। আয়ান মনে করে হয়তো কোনো গুরুত্বপূর্ণ কল, তাই ঘুম ঘুম চোখে রিসিভ করে কানে নিয়ে বলে, হ্যালো, হু স্পিকিং। ওদিক থেকে কোনো আওয়াজ আসে না। আয়ান বিরক্ত হয়ে বলে, কেমন ফাজলামো? কে কল দিয়েছেন? কথা বলছেন না কেন? তবুও কোনো উত্তর আসে না। আয়ান বিরক্তি নিয়ে কলটা কেটে দিয়ে আবার ঘুমোতে নেয়। আবার কল আসে। আয়ান কলটা ধরে বলে, কি সমস্যা আপনার? ওদিক থেকে একটা মেয়েলি কণ্ঠস্বর ভেসে আসে, আমার সমস্যা আপনি, ডক্টর আয়ান শুভ্র। উঠতে বসতে খেতে ঘুমোতে সবসময় আপনি আমাকে জ্বালাতন করছেন। আপনার জ্বালায় আমি অতিষ্ঠ। এই বলে কলটা কেটে দেয়। আয়ান অবাক হয়, কে হতে পারে এই মেয়ে? এই ভেবে আবার ওই নম্বরে কল দিতে থাকে, কিন্তু কলটা রিসিভ হয় না। এই মেয়ে আয়ানের ঘুম উড়িয়ে দিয়েছে। আয়ান আর না ঘুমিয়ে উঠে গিয়ে গোসল সেরে নেয়। তারপর খাবার খেয়ে বেরিয়ে পড়ে হসপিটালের উদ্দেশ্যে। ডালিয়া আজ কাজে যায়নি, একটা নতুন বাসা খুঁজছে। আগের বাসা থাকা যাবে না, অনিন্দিতার সাথে আনিসের দেখা হতে দেওয়া যাবে না। সকাল থেকে ডালিয়া বাসা খুঁজে চলেছে, কিন্তু মন মতো কোনো বাসাই পাচ্ছে না। কোনো বাসা পছন্দ হলে তার রেন্ট বেশি। সারাদিন খোঁজাখুঁজির পর ডালিয়া একটা বাসা পায়, কিন্তু ওই বাসায় ভাড়াটিয়া আছে। ওরা চলে যাবে আর 5 দিন পরে, তখন ডালিয়ারা আসবে। এই বাসাটা ডালিয়ার ভীষণ মনে ধরেছে, কারণ এটাতে ব্যালকনি আছে। অনিন্দিতার খুব শখ ব্যালকনিতে গাছ লাগাবে। বাসার মালিকের সাথে ডালিয়া পাকাপোক্ত কথা সেরে ফেলে। 5 দিন পরই ওরা ওই বাসায় এসে উঠবে। নেহা কোচিং এর সামনে একা দাঁড়িয়ে আছে। তখন পিছন থেকে একটা গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর ভেসে আসে, এই মেয়ে। নেহার বুকটা ধক করে ওঠে। এই কণ্ঠস্বর নেহার পরিচিত। নেহা ঘুরে দাঁড়ায়।
সামনে থাকা পুরুষটি ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। এই দেখে নেহার আত্মায় থাকা পানি শেষ বিন্দুটুকুনো শুকিয়ে যায়। মনে মনে ভাবে, উনি জেনে গেল না তো যে আজ সকালে আমি ওনাকে কল দিয়েছিলাম। আয়ান গলা ঝেড়ে বলে, অনিন্দিতা কোথায়? ও, আসলে আমি। তুমি এত নার্ভাস হচ্ছ কেন? স্ট্রেস? কোনো গন্ডগোল পাকাওনি তো আবার? আমি? নেহা কিছু বলে ওঠার আগে অনিন্দিতা চলে আসে। এই নেহা, তোর সাথে আমার একটা গুরুত্বপূর্ণ কথা আছে, চল হেঁটে হেঁটে বলি। আমারও তোর সাথে গুরুত্বপূর্ণ কথা আছে, চল গাড়িতে ওঠ, যেতে যেতে বলি। অনিন্দিতা প্রথমে আয়ানকে খেয়াল করেনি, ওর কথা শুনে তারপর খেয়াল করলো। নেহার সাথে আমার খুব গুরুত্বপূর্ণ কথা আছে, আজকেই বলতে হবে, আপনারটা আরেকদিন শুনবো। ওকে, ফোনে বলে দিস। না, ফোনে হবে না, পারলে আপনি আপনার কথাটা আমাকে ফোনে বলে দিন। আমার কথাটাও ফোনে বললে হবে না, চল তুই। উফ, জ্বালাচ্ছেন কেন? গাড়িতে ওঠ অনিন্দিতা। আপনার মতো একটা খাটাসের সঙ্গে গাড়িতে যাওয়ার ইচ্ছে বা আগ্রহ কোনোটাই নেই আমার। আয়ান নিজেরা কন্ট্রোল করার চেষ্টা করে, কিন্তু পারে না। চিবিয়ে চিবিয়ে বলে, অনিন্দিতা, গাড়িতে ওঠ। অনিন্দিতা আয়ানকে পাত্তা না দিয়ে নেহাকে নিয়ে হাঁটা শুরু করে। আয়ান এবার খেপে গিয়ে অনিন্দিতার হাত ধরে নেয়। তারপর বলে, অন্য ছেলেদের সাথে কেলিয়ে কেলিয়ে কথা বলতে পারিস, গাড়ি করে ঢ্যাং ঢ্যাং করে যেতে পারিস, আমার সাথে কেন এত সমস্যা? এত অপছন্দ কেন আমাকে? অনিন্দিতা তার হাতের দিকে তাকায়। আয়ান খুব জোরে চেপে ধরেছে হাতটা। অনিন্দিতার ব্যথা লাগছে। ব্যথা লাগছে আয়ান ভাই? আয়ান তাড়াতাড়ি হাতটা ছেড়ে দেয়। তারপর অনিন্দিতার থেকে একটু দূরে সরে গিয়ে দাঁড়ায়। দেয়ালে একটা জোরে ঘুষি দেয়। ঘুষিটা এতই জোরে দেয় যার ফলে আয়ানের হাত থেকে গল গল করে রক্ত ঝরতে থাকে। নেহার প্রচুর পরিমাণে ব্লাড ফোবিয়া আছে, একটুখানি রক্ত সহ্য করতে পারে না। আয়ানের হাত থেকে রক্ত বেরোতে দেখে নেহা অজ্ঞান হয়ে পড়ে যায়। অনিন্দিতা তাড়াতাড়ি নেহাকে ধরে নেয়। আয়ানও দৌড়ে আসে, নেহাকে পাজা কোলে করে নিয়ে গাড়িতে শুয়ে দেয়। পায়ের নিচে বালিশ দিয়ে উঁচু করে, মাথায় পানি ঢালতে বলে। গাড়ির এসিটা চালিয়ে দেয়। অনিন্দিতা নেহার মাথায় পানি ঢালে। অল্প কিছুক্ষণেই নেহার জ্ঞান ফিরে। নেহাকে গাড়ির সিটে হেলান দিয়ে রেখে অনিন্দিতা গিয়ে আয়ানের পাশে বসে। আয়ান বলে, তোর বান্ধবীর কাছে গিয়ে বস। অনিন্দিতা নিজের ব্যাগ থেকে হ্যাক্সিসল, বায়োডিন, তুলো আর একটা রুমাল বের করে। আপনার হাতটা দিন। দরকার নেই। অনিন্দিতা আয়ানের দিকে চোখ বড় বড় করে তাকালে আয়ান ওর হাতটা বাড়িয়ে দেয়। অনিন্দিতা আয়ানের হাতে হ্যাক্সিসল দিয়ে ধুয়ে বায়োডিন লাগিয়ে রুমাল দিয়ে বেঁধে দেয়। তারপর বলে, আপনার এই স্বভাবের জন্যই আমি আপনার থেকে দূরে দূরে থাকি। হয়তো আপনি অন্যকে কষ্ট দেন, নয়তো নিচে কষ্ট পান। অনিন্দিতা আয়ানের পাশ থেকে নেমে গিয়ে নেহার পাশে গিয়ে বসে। আয়ান নেহার বাসার ঠিকানা জানতে চায়। অনিন্দিতা তো নিজেও নেহার ঠিকানা জানে না। নেহাকে জিজ্ঞেস করলেও আস্তে আস্তে ঠিকানা বলে দেয়। আয়ান নেহার বাড়িতে পৌঁছে যায়। নেহাকে অনিন্দিতা ধরে ধরে নামাচ্ছে দেখে ওর ভাই নাহিদ এগিয়ে আসে। ও বাহিরেই ছিল। অনিন্দিতাকে জিজ্ঞেস করে, কি হয়েছে ওর? ও অজ্ঞান হয়ে পড়ে গেছিল। নাহিদ এসে নেহাকে ধরে নেয়। নাহিদ অনিন্দিতাকে ভিতরে যাওয়ার জন্য জোর করে। অনিন্দিতা জানায় আজকে পারবে না, অন্যদিন আসবে। আয়ান গাড়িতে বসে বসে দেখছিল। নাহিদ নেহার ভাই। এই ছেলেটাই তো সে, যার সাথে অনিন্দিতা হেসে হেসে কথা বলে তার গাড়িতে উঠেছিল সেদিন। এই ছেলেটার সাথে অনিন্দিতার কোনো চক্কর চলছে না তো? আয়ান চোখ মুখ শক্ত করে বসে থাকে। অনিন্দিতা এসে পিছনের সিটে উঠে বসে। আয়ান গাড়ি স্টার্ট দেয় না। কি হলো? গাড়ি ছাড়ছেন না কেন? আমি তো ড্রাইভার না, সামনে এসে বস। অনিন্দিতা চুপচাপ আয়ানের পাশে এসে বসে। আয়ানও চুপচাপ গাড়ি ড্রাইভ করতে থাকে। নীরবতা ভেঙে অনিন্দিতা বলে, আপনার কি বলার ছিল? বলতে পারেন এখন। বলার ইচ্ছে বা আগ্রহ কোনোটাই এখন আর নেই। যদি বলিও
তাহলে তুই বুঝতে পারবি না। অনিন্দিতা আর কিছু বলে না, গালে হাত দিয়ে গাড়ি জানলা দিয়ে বাহিরে চেয়ে থাকে। আয়ান অনিন্দিতাকে নামিয়ে দিয়ে তার প্রাইভেট চেম্বারে চলে যায়। অনিন্দিতা চাবি দিয়ে দরজা খুলতে গিয়ে দেখে দরজা ভিতর থেকে বন্ধ। ধাক্কা দিলে ভিতর থেকে ডালিয়া দরজা খুলে। কি মা, আজকে এত তাড়াতাড়ি ছুটি হয়ে গেল তোমার? কাজে যাইনি। তো সকাল সকাল বেরিয়ে কোথায় গিয়েছিলে? বাসা দেখতে গিয়েছিলাম। অনিন্দিতা ভ্রু কুঁচকে বলে, এখানে কি সমস্যা? কোনো সমস্যা নেই, তোর গাছ লাগানো খুব পছন্দ, তাই না রে? এখানে জানলার পাশে গাছ লাগাস, তাই আমি ভাবলাম একটা ব্যালকনিওয়ালা বাসা দেখি। আর পেয়েও গেছি। রেন্ট একটু বেশি, তবে সাধ্য মতো হবে। শুধু শুধু বাড়তি টাকা খরচা কেন মা? এই বাসাটাই আমাদের জন্য যথেষ্ট। আমি যখন ডাক্তার হব তখন একটা ফ্ল্যাট কিনব, ওটাতে সুন্দর ব্যালকনি থাকবে। যখন কিনবা তখন কিনিস। 5 দিন পর আমরা নতুন বাসায় যাব। আস্তে আস্তে গোছগাছ করে রাখতে হবে এখন থেকে। আচ্ছা, রান্না করে ফেলছো? না। আজকে রান্নাটা তাহলে আমি করি মা। আচ্ছা কর। অনিন্দিতা আলু দিয়ে দেশি মুরগির পাতলা ঝোল আর মাছের ভর্তা করে ফেলে রাতের জন্য। মাকে নিজের হাতে বেড়ে খাওয়ায়। অনিন্দিতার হাতের রান্না অনেক স্বাদ হয়। ডালিয়ার থেকেও মজা করে রান্না করতে পারে অনিন্দিতা। ডালিয়া চেটে পুটে খেয়ে তৃপ্তি ঢেকুর তুলল। বহুদিন পর এমন সুস্বাদু খাবার খেলো ডালিয়া। আজকে অনিন্দিতা ঠিক ডালিয়ার মায়ের মতো রান্না করেছে। ডালিয়া জিজ্ঞেস করতে যাবে, তখনই অনিন্দিতা বলে ওঠে, নানুমণির থেকে শিখেছি রান্না। ডালিয়ার ও বাড়ি যায়নি, তবে অনিন্দিতার ওখানে যাতায়াত আছে। ডালিয়ার বাবার বাড়ির সবাই অনিন্দিতাকে ভালোবাসে, এমনকি নেওয়াজ মোর্শেদও। অনিন্দিতা ডালিয়াকে অনেকবার ও বাড়ি নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু ডালিয়া যায়নি। সবার সাথে এমনি কথা হয়, ওরা ডালিয়ার বাসায় আসে। মাঝে মাঝে এটা ওটা কিনে দিলে ডালিয়া নেয়, কিন্তু ও বাড়িতে যায় না। নেওয়াজ মোর্শেদ যতদিন ডালিয়াকে না ডাকবে ততদিন ডালিয়া ও বাড়ি যাবে না। রোকেয়া মঞ্জিলের আবহাওয়া আজ বেশ গরম ঠেকছে। বাড়ির সবাই বসার ঘরে থমথমে মুখ করে বসে আছে। উপস্থিত সবার মধ্যমণি আয়ান। মূলত কিছুক্ষণ আগে ওর বলা কথাটাই যেন বারবার প্রতিধ্বনিত হচ্ছে, আমি অনিন্দিতাকে বিয়ে করতে চাই। আফসার, আয়ানের বাবা, উনি কিছুতে আয়ানের এই প্রস্তাবে সম্মতি দিতে পারছেন না। আলমগীরও তাই। ফাহমিদা তো বলেই দিল, বস্তির মেয়ে এতদিন বাড়িতে আসা যাওয়া করত, তা না হয় সহ্য করা যেত। এখন বাড়ির বউ হয়ে চোখের সামনে ঘোরাফেরা করবে, এটা মেনে নেওয়া যায় না। মেয়ের বাপ মায়েরও চরিত্রের ঠিক ঠিকানা নেই। নিজের বোন আর বোনজিকে নিয়ে ফাহমিদার এহেন কথায় আলিয়ার মনে কষ্ট লাগে, কিন্তু শাশুড়ি আর ভাসুরের সামনে বড় যাকে উল্টো কথা শুনিয়ে দিতে পারছে না সে, বিধায় চুপ করেই রয়। রোকেয়া বেগম ফাহমিদাকে থামিয়ে বলেন, আহ, তুমি সবসময় আগ বাড়িয়ে বাড়তি কথা বলো কেন? আমি কিছু বললেই বাড়তি কথা বলি? মা, আপনি আমাকে সহ্যই করতে পারেন না। আহ ফাহমিদা, তুমি তোমার মুখটা বন্ধ করে রাখতে পারো না? আলমগীর ফাহমিদাকে বলেন, আমি যখন কিছু বলতেই পারবো না তখন এখানে থেকে কি লাভ? তো চলে যাও, কে বলেছে থাকতে? এ বাড়িতে নিজের স্বামী সন্তানরাই আমার আপন না, তারাই আমাকে দেখতে পারে না, বাকিরা তো দূরছাই করবেই। এসব বলতে বলতে ফাহমিদা এখান থেকে চলে যায়। মায়ের এমন ব্যবহার ফাজরিনকে সব সময়ের মতো আজকেও বিরক্ত করে। এবার রোকেয়া বেগম আয়ানকে বলেন, তোমার বড় 2 ভাই এখনো বিয়ে করেনি, তুমি বিয়ে করার জন্য পাগল হয়ে গেছ? তো বড় 2 ভাইকে বিয়ে করিয়ে দিলেই পারো, ওরা তো আর বেকার নেই। মাঝখান থেকে ফাহমি বলে ওঠে, আমি বিয়ে করতে প্রস্তুত আছি দাদি। রোকেয়া ফাহমির কথায় পাত্তা না দিয়ে বলে, আমি যতদূর জানি ডালিয়াও মেয়েকে এখন বিয়ে দিবে না, শুনেছি মেয়েকে ডাক্তার বানাবে। আফসার বলে, তুমি কি বলছো মা? ডালিয়া বিয়ে দিলেই কি আমরা বিয়ে করিয়ে নিব? আমি অনিন্দিতাকে অপছন্দ করি তেমন না, ওকে আমি যথেষ্ট স্নেহ করি, তাই বলে নিজের ছেলের বউ বানিয়ে নিব? আমাদের ফ্যামিলি স্ট্যাটাসের সাথে যায়ও।
লোকজন কি বলবে? বেশি কথা বলো না আফসার। লোকজন কি বলবে না বলবে তাতে আমাদের কি যায় আসে? আগে ফাহাদ বিয়ে করবে, তারপর আলিয়া গিয়ে ডালিয়ার কাছে বিয়ের কথা ভাঙবে। ফাহামি আর ফাহাদের জন্য পাত্রী দেখতে ঘটককে ডেকে পাঠাবো কাল। ওদের বিয়ের আগে যেন ডালিয়া আর অনিন্দিতা কিছু জানতে না পারে। এটাই আমার শেষ কথা। আমার ছেলে বউরা যদি আমাকে এখনো মান্য করে তাহলে তারা আমার কথা শুনবে। উপস্থিত আর কারো কোনো কথা না শুনে রোকেয়া বেগম বসার ঘর থেকে প্রস্থান করেন। আফসার আলিয়ার দিকে ক্ষুব্ধ হয়ে তাকান, তারপর এখান থেকে চলে যান। বড়রা সবাই এখান থেকে যেতেই ফাহামি, ফাহাদ, ফাজরিন আর আনিয়া সবাই মিলে আয়ানকে ঝেঁকে ধরে। সবার একটাই কথা, তারা কেউ কল্পনাই করতে পারেনি যে আয়ান অনিন্দিতাকে ভালোবাসতে পারে আর সবার সামনে এভাবে বিয়ের কথা বলে দিবে। সবার মনে হতো যে একমাত্র আয়ানই সেই ব্যক্তি যে কিনা অনিন্দিতাকে অপছন্দ করে। এখন দেখা যাচ্ছে তলে তলে অন্য কাহিনী। আনিয়া বলে, যাই হোক, সবশেষে আমি খুশি। আমি এখনই গিয়ে অনিন্দিতাকে সবটা জানাবো। ও আমার ভাবি হবে। উফ, কি মজা। আমরা এখন থেকে সবসময় একসাথে থাকতে পারবো। আনিয়া দৌড় দিতে নিলে আয়ান আনিয়ার কান ধরে বলে, দাদি কি বলেছে মনে নেই? ভাইয়াদের বিয়ের আগে কেউ যেন এ বিষয়ে কিছু জানতে না পারে, তাই খুশি হয়ে গিয়ে ওকে কিছু বলে দিবার প্রয়োজন নেই। আর হ্যাঁ, তুই সবসময় অনিন্দিতার সাথে থাকবি। মানে? তোকে তো কদিন পর বিয়ে দিয়ে এ বাড়ি থেকে বিদায় করে দিব। ফাহাদ শুকনো কাশি দেয়। আনিয়া ব্যথা পাওয়ার ভঙ্গিতে বলে, আচ্ছা ভাইয়া, বলবো না। এবার কানটা তো ছাড়ো। আয়ান আনিয়ার কান ছেড়ে দিয়ে নিজের রুমে চলে যায়। নিজের বিয়ের কথা ওঠায় ফাহামির মনে পড়ে নেহার কথা। রুমে গিয়ে অনিন্দিতাকে কল দিয়ে আপডেট জানতে হবে। ওদিকে আফসার মুখ ফুলিয়ে বসে আছে। ওনার মন চাইছে আলিয়ার সাথে ঝগড়া করতে, খুব করে কয়টা কড়া কথা শুনিয়ে দিতে, কিন্তু পারছে না। কারণ মা যদি জানতে পারে তাহলে ভীষণ রাগ করবে। বাড়ির বউদের সাথে ঝগড়া করা, তাদের অসম্মান করা পছন্দ করেন না রোকেয়া বেগম। ফাহামি গিয়ে অনিন্দিতাকে একের পর এক কল করে, কিন্তু ওদিক থেকে কল রিসিভ হয় না। গুনে গুনে 10টা কল করার পরও অনিন্দিতা কল উঠায় না। শেষে 11 বারের কলটা ও রিসিভ করে। হ্যালো ভাইয়া, আমি ফোন সাইলেন্ট করে পড়তেছিলাম, তাই কল ধরতে পারিনি। আচ্ছা বোন, তুই কল ধরছো সেইটাই বেশি। এখন আমাকে নেহার আপডেট দে। ও কি বলছে? আমাকে পছন্দ করে? আমাকে বিয়ে করবে? আসলে ভাইয়া, আমি ওকে বলতেই পারিনি। কেন? সে অনেক লম্বা কাহিনী। যত লম্বাই হোক, তুই বল, আমি শুনছি। অনিন্দিতা সবটা খুলে বলার পর ফাহামি বলে, ওই খচ্চর আয়ান আমার লাভ লাইফে শুরুতেই বাধা দিচ্ছে। নিজেরটা তো বেশ ভালো মাখনের মতো স্মুথ করে নিয়েছে। ওকে দেখাবো মজা, সময় আসুক। আচ্ছা রাখি। ফাহামি কল কেটে দেয়, কিন্তু ফাহামির বলা শেষ কথাটা অনিন্দিতার মাথার উপর দিয়ে যায়। আজ অনিন্দিতার কোচিংয়ে বিদায় অনুষ্ঠান হবে, তাই একটু তাড়াতাড়ি করেই ও তৈরি হয়ে নেয়। নেহা অনিন্দিতাকে নিতে আসে ওদের বাসার নিচে। তখন আয়ানও আসে এখানে। আয়ান নেহার দিকে মিষ্টি হাসি ছুরি দিয়ে বলে, তোমার শরীরের কি অবস্থা এখন? জি আলহামদুলিল্লাহ, ভালো। আজকে তোমাদের কোচিংয়ে বিদায় অনুষ্ঠান? জি। যাওয়াই লাগবে? যাওয়া তো লাগবেই। আজকে তো ক্লাস হবে না, শুধু শুধু মানুষের বক্তৃতা শুনে বিরক্ত হবা। এর চেয়ে ভালো হবে যদি আমরা সিনেমা হলে সিনেমা দেখতে যাই। আমরা মানে? আমি আর আপনি? না, সাথে অনিন্দিতাও যাবে, কিন্তু ওকে তুমি রাজি করাবে। নেহার মনে ভালোবাসার লাড্ডু ফুটতে থাকে। নেহা ভাবে আয়ানও হয়তো ওকে পছন্দ করে, তাই ওকে সিনেমা দেখতে নিয়ে যেতে চাইছে। নেহা খুশিতে গদগদ হয়ে বলে, আচ্ছা, অনিন্দিতাকে আমি রাজি করাবো। অনিন্দিতা নেমে এসে আয়ানকে দেখতে পায়। ও মা, আপনি এখানে? আমি। কেন আসতে পারি না? তা পারবেন না কেন? কিন্তু বাসায় তো কেউ নেই, আমিও কোচিংয়ে চলে যাব। আমরা সিনেমা দেখতে যাব অনি। মানে? শোন,
আজকে তো কোনো ক্লাস হবে না, শুধু শুধু গিয়ে মানুষের কথা শুনবো। তাই ওখানে না গিয়ে আজকে আমরা সিনেমা দেখতে যাব। আমরা মানে আমি, তুই আর আয়ান। কি বলিস? এতদিন কোচিংয়ে ক্লাস করছি, আর আজকে বিদায়ের দিন গিয়ে কোচিংয়ের ভাইয়াদের সাথে দেখা করব না? দোয়া চাইব না? দূর, এসবের দরকার নেই। চল মুভি দেখি। নতুন একটা মুভি রিলিজ হয়েছে, সাইয়ারা নামে, ওটা দেখব। চল। না বাবা, আমার মুভি দেখার ইচ্ছে নেই। আর আয়ান ভাই, আপনার এত ফালতু সময় কোথা থেকে আসলো? প্রাইভেট চেম্বার নেই? না, আজকে চেম্বারে বসবো না। অনিন্দিতা মুভি দেখার জন্য যেতে নারাজ হলো, নেহা ওকে ভুলিয়ে ভালিয়ে রাজি করিয়ে নেয়। ওরা তিনজন আয়ানের গাড়ি করে মুভি দেখতে যায়। অনিন্দিতা ও নেহা পিছনের সিটে বসে। সিনেমা হলে গিয়ে ওরা সাইয়ারা মুভির 3টা টিকিট কিনে নেয়। নেহা আয়ানের পাশে বসেছে, আর নেহার পাশে অনিন্দিতা। মুভির রোমান্টিক সিনগুলোতে নেহা নায়িকার জায়গায় নিজেকে আর নায়কের জায়গায় আয়ানকে কল্পনা করে ব্লাশ করতে থাকে। যখন ইমোশনাল সিন আসে, তখন হেসকি তুলে কান্না শুরু করে দেয়। নেহার এমন কাণ্ড কারখানায় আয়ান ও অনিন্দিতা বিরক্ত হচ্ছিল। এই মুভিতে শিক্ষণীয় কিছু নেই। মুভি শেষ করে বের হতেই নেহার ফোনে নাহিদের কল আসে। কি রে নেহা, কই তুই? নেহা ওর ভাইয়ের সাথে ফ্রি, তাই বলে দেয় ও কোচিংয়ে না গিয়ে সিনেমা হলে এসেছে। নেহা কোচিংয়ে নেই, এ কথা শুনে নাহিদ স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, ভালো হয়েছে তুই কোচিংয়ে যাসনি। তোর কোচিংয়ের যে মালিক, তিনি আজকে বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বক্তব্য দেওয়ার এক পর্যায়ে তিনি মারা যান। আগে থেকে ওনার কোনো অসুখ ছিল না বিধায় এটাকে নর্মাল ডেথও বলা যাচ্ছে না। বিদায় অনুষ্ঠানে উপস্থিত সবাইকে এখন ঝামেলা পোহাতে হচ্ছে। কেউ নিজ জায়গা থেকে সরতে পারছে না। এতক্ষণে এটা ব্রেকিং নিউজ হয়ে গেছে। নেহা কল রেখে সবটা অনিন্দিতাকে জানায়। অনিন্দিতাও সোশ্যাল মিডিয়ায় ঢুকলে এই নিউজ দেখতে পায়। অনিন্দিতার কোচিংয়ের মালিক, যার নাম নয়াস চৌধুরী, যিনি শুধু এই কোচিং নয়, বিভিন্ন শহরের আরো অনেকগুলো কোচিংয়ের মালিক। তিনি যথেষ্ট নামি দামি মানুষ। মানব কল্যাণে তিনি অনেক কিছুই করেছেন। তিনি একটা অনাথ আশ্রম নির্মাণ করেছেন। তার এমন আকস্মিক মৃত্যুতে সবাই ব্যথিত, কিন্তু জনগণের এই ব্যথা বেশিক্ষণ রইল না। ওনার মৃত্যুর কিছুক্ষণ পরই ভাইরাল হয়ে গেল তার কুৎসিত কর্মফল। নয়াস ছিলেন মুখোশধারী ভদ্রলোক। তার মুখোশের আড়ালে ছিল ঘৃণ্য চেহারা। তিনি গরিব ছাত্রীদের অসহায়তার সুযোগ নিয়ে তাদের ইজ্জত কেড়ে নিত, তারপর টাকা খাইয়ে তাদের মুখ বন্ধ করে রাখত। যদি কেউ মুখ খুলতে চাইতো, তাহলে তাকে খুন করে তার বডি গুম করে দিত। মৃতের পরিবারের লোকজন প্রমাণসহ থানায় অভিযোগ করলেও কোনো লাভ হতো না। টাকার জোরে পার পেয়ে যেত নয়াসের মতো বড় মাপের ক্রিমিনাল। এমনকি তিনি তার অনাথ আশ্রমে বড় হওয়া মেয়েদেরও ছাড় দিতেন না। সবাই মনে করত নয়াস চৌধুরীর এত এত টাকার উৎস হচ্ছে কোচিং, কিন্তু আসলে তা না। নয়াস চৌধুরী হচ্ছে ড্রাগ স্মাগলার, নারী পাচারকারী। নয়াসের নারী পাচারের সিংহভাগ হচ্ছে অনাথ আশ্রমের অসহায় মেয়েরা। নয়াস চৌধুরীর গলায়ও একটা মৌমাছির হুল ফোটানোর মতো চিহ্ন পাওয়া গেছে। তবে ওনার কাছে চিঠি আসেনি, একটা বক্স এসেছিল। নয়াস চৌধুরীর ফরেন্সিক রিপোর্ট বলে কোন এক বিষাক্ত পোকার বিষের কারণে ওনার মৃত্যু হয়েছে। আয়ান নেহাকে ওর বাসায় ছেড়ে দিয়ে এখন অনিন্দিতাকে পৌঁছে দিতে যাচ্ছে। গাড়িতে বসে বসে অনিন্দিতা ফোনে নয়াসের মৃত্যু, তার ক্রাইমের ডকুমেন্টস, এগুলোই দেখছিল। ফোন ছেড়ে আয়ানের দিকে তাকালে দেখতে পায় ওর ঠোঁটের কোণে মুচকি হাসি লেগে আছে। আয়ানের মুচকি হাসির কারণ খুঁজে পায় না অনিন্দিতা। অনিন্দিতার মনে নেগেটিভ চিন্তা আসে, আয়ান আবার ওর কোনো কিছু দেখে হাসছে না তো। অনিন্দিতা নিজের ওড়না দিয়ে শরীরটা ভালো করে ঢেকে নেয়। আয়ান অনিন্দিতার দিকে ভ্রু কুঁচকে তাকায়, আবার ড্রাইভিংয়ে মন দেয়। অনিন্দিতাকে নামিয়ে দিয়ে আয়ান চলে যায়। বাসায় গিয়ে অনিন্দিতা বিছানায় গা এলিয়ে দেয়। নয়াস চৌধুরীর মৃত্যুতে অনিন্দিতাও প্রথমে কষ্ট পেয়েছিল,
লোকটা কি সুন্দর মা বলে ডাকতো তাদের, মাথায় হাত দিত দোয়া করার ভঙ্গিতে। ওনার সাথে পরিচয়ের পর কোনো সময় মনে হয়নি উনি এতটা জঘন্য ব্যক্তি, কিন্তু ফেসবুকে তার সকল কর্মকাণ্ড প্রমাণ সব ভাইরাল হয়েছে। নয়াস চৌধুরীর অধীনে আরেকটা কোচিংয়ে পড়তো আনিয়া। নয়াসের কার্যকলাপের কথা বলতে ফাজরিন আসে আনিয়ার রুমে। এসে দেখে আনিয়া ফোন নিয়ে ড্রামা দেখছে। এই মেয়েটা একটা চিজ। তার হাতে স্মার্টফোন থাকা সত্ত্বেও দুনিয়ার সকল খবরাখবর তার অজানা থাকবে। কারণ কি জানেন? এই কোরিয়ার আর চাইনিজ ড্রামা আর মুভি সারাদিন এসব নিয়ে পড়ে থাকে। আনিয়া পারে না শুধু কোরিয়া চলে যেতে। সে বিটিএস আর্মি, ব্ল্যাক পিঙ্ক পছন্দ করে, বেবি মনস্টার পছন্দ করে, মমোল্যান্ড পছন্দ করে। কখনো হতে চায় ন্যান্সি, কখনো লিসা, আবার কখনো রোজি। চাইনিজ ড্রামার জাওলসি আর বাইলু বলতে সে অন্ধ। চীন জাউন আর ভিতো তার কল্পনার পুরুষ। এখন আনিয়া চীন জাউনের দ্য প্রিন্সেস অ্যান্ড দ্য ওয়ারউলফ ড্রামাটা দেখছে। ফাজরিন আনিয়ার পিঠে একটা কিল বসিয়ে বলে, সারাদিন এই কে ড্রামা আর সি ড্রামা নিয়ে পড়ে থাকলে তোর জীবন বাকিদের থেকে 4 কদম পিছিয়ে থাকবে। জ্বালাতন করিস না তো ফাজু, এখান থেকে যা। যাব, আগে তুই ফোন রেখে আমার বলা একটা গুরুত্বপূর্ণ কথা শোন। আনিয়া ড্রামাটা স্টপ করে ফাজরিনের দিকে তাকায়, তারপর ওকে একটা কিল দিয়ে বলে, এবার বল। তুই আমাকে কিল দিলি কেন? তো তুই আমাকে দিলি কেন? তুই ফোন দেখছিলিস তাই দিয়েছি। তুই আমাকে দিয়েছিস তাই আমিও দিয়েছি, হিসাব বরাবর। তুই একটা বেয়াদব মেয়ে, আমি বড়, একটু সম্মান সমীহ করে চলতে পারিস তো নাকি? এত বকবক করিস না তো, কি বলবি তাড়াতাড়ি বলে বিদায় হ। তুই যে কোচিংয়ে পড়তি, ওই কোচিং এর মালিক আছে না, নয়াস চৌধুরী। নয়াস চৌধুরী নামটা শুনে আনিয়া কেমন একটা অস্বস্তি অনুভব করছিল। হুট করে তার হাসি খুশি মুখটা কালো বর্ণ ধারণ করলো। ফাজরিন এতক্ষণ ধরে কি বলছে তা আনিয়ার কর্ণগোচর হচ্ছিল না। সে চলে গেল মাস 6 আগের একটা দিনে। সেদিন কোচিং বন্ধ ছিল। মালিকের একটা পার্টি ছিল কোচিং এর সকল শিক্ষকদের নিয়ে। আনিয়া বন্ধের ব্যাপারে জানতো না, যদিও কোচিং বন্ধ এই কথা গ্রুপে জানিয়ে দেওয়া হয়েছে। আগেই বলেছি, আনিয়ার কাছে মোবাইল থাকলেও ও কোনো কিছুর খবর জানে না, শুধু ড্রামা নিয়ে পড়ে থাকে। তো সেদিন আনিয়া কোচিং এর ভিতরে গিয়ে দেখতে পায় প্রায় সবাই চলে গেছে, শুধু 2জন শিক্ষক আর নয়াস। আনিয়াকে দেখে নয়াস হাসি দিয়ে বলে, মামনি, তুমি কি জানো না যে আজকে কোচিং বন্ধ? জি না। ও, গরমের মধ্যে এসেছই যখন, তখন ভিতরে এসি রুমে এসে বসো। খাবার আয়োজন করা হয়েছে, খেয়ে যাও। না আঙ্কেল, আমার ক্ষুধা নেই, আমি বরং এখন চলে যাই। আনিয়া চলে যেতে নিলে নয়া শিক্ষক 2জনকে ইশারায় চলে যেতে বলে। তারপর আনিয়ার হাত ধরে বলে, এত তাড়া কিসের মামনি? ছাড়ুন আমাকে, আমি বাসায় যাব। ছাড়ার জন্য তো ধরিনি। তারপর নয়াস আনিয়ার বুক থেকে ওড়নাটা টেনে নিয়ে ফেলে দেয়। আনিয়ার শরীরের গোপন জায়গাগুলোতে হাত দিতে থাকে। আনিয়া চিৎকার করে, কিন্তু কেউ এগিয়ে আসে না। আনিয়ার দম বন্ধ হয়ে আসছিল, ঘৃণায় গা রিন রিন করছিল। আনিয়া কৌশলে নিজের ব্যাগ থেকে একটা সেফটি গ্যাজেট বের করে, যেটা লাগালে ইলেকট্রিক শক করে। ওটা নয়াসের গোপন জায়গা মতো লাগিয়ে দিয়ে ওকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দৌড়ে বেরিয়ে আসে। এই সেফটি গ্যাজেটটা আয়ান কিনে দিয়েছিল, কিভাবে ব্যবহার করতে হয় তাও শিখিয়ে দিয়েছিল। নয়াস ব্যথায় চিৎকার দিয়ে ওঠে, তারপর তার লোকজনদের বলে, এই ধর, পালাইতে যেন না পারে। ভাগ্যক্রমে আয়ান এদিক দিয়ে যাচ্ছিল। আনিয়াকে এভাবে হন্তদন্ত হয়ে বেরোতে দেখে গাড়ি থামিয়ে আনিয়ার কাছে আসে। ভাইকে দেখে আনিয়ার আত্মায় পানি আসে, ঝাঁপিয়ে পড়ে আয়ানের বুকে। আয়ান বোনকে নিজের বাহুডোরে আবদ্ধ করে নেয়। আনিয়া বলতে থাকে, আমাকে বাঁচাও ভাইয়া, ওই শয়তানটা আমার ইজ্জত লুটে নিতে চায়। রাগে আয়ানের কপালের রগগুলো ফুলে ওঠে। তার বোনের ইজ্জত কেড়ে নিতে চাচ্ছে কেউ একজন। আনিয়ার পিছন পিছন নয়াসের ছেলে পুলেদের আসতে দেখে। তাদের সবার হাতে বিভিন্ন রকম অস্ত্র। আয়ান বুঝতে পারে
এখন এখান থেকে পালাতে হবে, কারণ সে কোনো মুভির হিরো না যে এখন এত অস্ত্রধারীদের সাথে মারামারি করবে। আনিয়াকে তাড়াতাড়ি গাড়িতে উঠিয়ে গাড়ি স্টার্ট দিয়ে চলে আসে। যদিও নয়াসের ছেলেপেলেরা ওদের পিছু নিয়েছিল, তবে আয়ান গাড়ি ঘুরিয়ে ফিরিয়ে তাদের ফাঁকি দিয়ে চলে এসেছিল। সেদিন আয়ান আনিয়াকে বলেছিল আজকের ঘটনা যেন কেউ না জানে। আয়ান এর শোধ নিবে খুব শীঘ্রই। আনিয়া ভাইয়ের কথা মান্য করে কাউকে কিছু বলেনি। বেশ কদিন যাবৎ আনিয়া ট্রমায় ছিল, তবে আয়ান আনিয়ার ওপর বিশেষ নজরদারি করেছে বিধায় সে এখন ওসব ভুলে সুস্থ স্বাভাবিক। বর্তমানে ফাজরিন বিরক্ত নিয়ে আনিয়ার দিকে তাকিয়ে আছে। তারপর আনিয়াকে জোরে একটা ধাক্কা দিয়ে বলে, কি রে, শুনছিস? হ্যাঁ শুনছি। তাহলে বল আমি কি বলেছি এতক্ষণ? আনিয়া মাথা চুলকাতে চুলকাতে বলে, আসলে আমি একটা ভাবনার মধ্যে পড়ে গিয়েছিলাম, তুই এখন বল, আমি শুনছি। নয়াস চৌধুরী মারা গেছে। কিভাবে? সোশ্যাল মিডিয়ায় গেলেই দেখতে পাবি। আনিয়া ফোন নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঢুকে নয়াস চৌধুরীর মৃত্যুর একের পর এক আপডেট দেখতে পায়। নয়াসের মৃত্যুতে অজান্তে আনিয়ার মুখে হাসি চলে আসে। ভালোই হয়েছে, ওর মতো শয়তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে। রকিং চেয়ারে চিন্তিত অবস্থায় বসে আছে আনিস। নয়াস তার ব্যবসায় পার্টনার। তার এমন আকস্মিক মৃত্যু আনিসের মনেও ভয় ধরায়। এভাবে হুট করে আনিস বড়লোক হয়ে যায়নি। অবৈধ ব্যবসা অবলম্বন করেই সে এত টাকার পাহাড় তৈরি করেছে। সমাজের চোখে মুখোশধারী ভালো মানুষ আনিস। ডালিয়া চলে যাওয়ার পর জান্নাত সব সময় আনিসকে তুচ্ছ তাচ্ছিল্য করত। এমন ভাব দেখাতো যেন আনিস ওদের বাসার চাকর আর খাদিজা বেগম চাকরানী। যখন নিশা জন্ম নিল তখন আনিস ভাবল এবার হয়তো জান্নাত একটু ঠান্ডা মেজাজের হবে, কিন্তু না, জান্নাতের অত্যাচার দিন দিন বাড়তে লাগলো। একদিন তো জান্নাত আনিসকে বাড়ি থেকে আর চাকরি থেকেও বের করে দিল। আনিসের হাতে তখন এক কানা করিও ছিল না। চাকরির খুঁজে যখন এদিক ওদিক ছুটছিল তখন তার দেখা হয় নয়াসের সাথে। নয়াসের হাত ধরেই শুরু হয় আনিসের জীবনের কালো অধ্যায়। অবৈধ পথ অবলম্বনে টাকার পাহাড় গড়ে তোলা। আনিসের এমন হুট করে বড়লোক হওয়া দেখে জান্নাত ফিরে আসে আনিসের জীবনে। তখন আনিস জান্নাতকে ফিরিয়ে দেয়নি। সমাজের চোখে ভালো মানুষ আর সুন্দর পরিবার দেখানোর জন্যই আজও আনিস জান্নাতের সাথে সংসার করছে। তবে আনিসের রাতে সঙ্গী হয় অন্য মেয়েরা। এক এক দিন এক একটা মেয়ে টেস্ট করে দেখে আনিস। জান্নাতের সাথে আনিসের প্রায় 10 বছর ধরে শারীরিক সম্পর্ক হয় না, তাতে কি? জান্নাত বাহিরের পুরুষের দ্বারা নিজের শারীরিক চাহিদা মেটায়। খাদিজা বেগম এসবের কিছুই জানেন না। তবে জান্নাতের উগ্র চলাফেরায় তিনি ওকে জাহান্নামের সঙ্গে তুলনা করেন। জান্নাত নামটা ওর সাথে মানানসই না, জাহান্নামই ঠিক আছে। অনিন্দিতা পড়তে বসেছিল, কিন্তু পড়ায় কিছুতেই মন বসছে না। মন পড়ে আছে নয়াসের মৃত্যুর রহস্য খুঁজতে। শুধু নয়াস না, এমনভাবে মৃত্যুবরণ করা সবার মৃত্যুই রহস্য, যেই রহস্যের গভীরে পুলিশও পৌঁছতে পারছে না। বই রেখে অনিন্দিতা ফেসবুকে যায়, গিয়ে বিভিন্ন নিউজ চ্যানেলে নয়াসকে নিয়ে করা নিউজগুলো দেখতে থাকে। হঠাৎ নয়াসের মৃতদেহের একটা ছবি অনিন্দিতার নজরে পড়ে। নয়াসের গলার সাইডে সে হুল ফোটানোর মতো চিহ্ন। ঠিক এমনই একটা চিহ্ন অনিন্দিতা আয়ানের হাতে দেখেছিল আয়ান যখন ড্রাইভ করে অনিন্দিতাকে বাসায় দিয়ে যাচ্ছিল তখন। নয়াসের ফরেনসিক রিপোর্ট বলছে কোনো প্রকার বিশেষ কারণে নয়াস মৃত্যু, আর এই চিহ্ন হচ্ছে সেই বিষ শরীরে প্রবেশের রাস্তা। তার মানে কি আয়ানের জীবনেরও ঝুঁকি আছে? ভয়ে অনিন্দিতার আত্মা শুকিয়ে যায়। ফোন হাতে নিয়ে ডায়াল করে আয়ানের নাম্বারে, কিন্তু ওদিক থেকে কোনো রেসপন্স নেই। আয়ানের ফোনে অনেকগুলো কল দেওয়ার পরও যখন আয়ান কল রিসিভ করছিল না, তখন অনিন্দিতার ভয় আরো বেড়ে যায়। এবার অনিন্দিতা আনিয়ার ফোনে কল লাগায়। দুবার রিং হতে আনিয়া কল রিসিভ করে। অনিন্দিতা উদ্বিগ্ন কণ্ঠে বলে, আয়ান ভাই কোথায় আনিয়া? রুমে আছে হয়তো।
তাহলে ওনাকে আমি এতক্ষণ ধরে কল দিচ্ছি, উনি কল উঠাচ্ছেন না কেন? হয়তো ঘুমিয়ে গেছে, নয়তো ফোন সাইলেন্ট আছে। যদি রিং শুনতে পেত তাহলে তোর কল অবশ্যই ধরতো। আনিয়া, একবার আয়ান ভাইয়ের রুমে জানা, দেখে আয় উনি ঠিক আছেন কিনা। ধুর, ভাইয়া ঠিক থাকবে না কেন? ফালতু চিন্তা করিস না তো এত রাতে। তুইও ঘুমা, আমাকেও ঘুমোতে দে। ওয়েট আ মিনিট, তুই হঠাৎ ভাইয়াকে নিয়ে এত চিন্তা করছিস কেন? তুই বুঝবি না। হতেই পারে আমি বুঝবো না, ওসব প্রেম ভালোবাসা আমার মাথায় ঢুকে না। অনিন্দিতা ভ্রু কুঁচকায়, তারপর রাগী স্বরে বলে, ফালতু কথা বাদ দিয়ে যা করতে বলছি তা কর। তোর ভাইয়ের প্রতি আমার কোনো প্রেম ভালোবাসা নেই। আচ্ছা বাবা, দেখে আসছি। দেখে এসে আমাকে জানাস। ওকে। ফোন রেখে আনিয়া গায়ে ওড়না জড়িয়ে আয়ানের রুমে যায়। দরজায় ধাক্কা দিতে নিলে দেখে দরজা খোলা। আনিয়া ভিতরে ঢুকে দেখে আয়ান বাসায় নেই। ওয়াশরুমে গিয়ে চেক করে দেখে ওখানেও নেই। ব্যালকনিতে গিয়ে দেখে ওখানেও নেই। আনিয়া সাথে সাথে অনিন্দিতাকে কল দেয়। ভাইয়া বাসায় নেই অনি। এবার অনিন্দিতার আরো চিন্তা হয়। রাত বাজে 1টা। উনি কি সবসময় এত রাত করে? না, সবসময় ভাইয়া 12টার আগে বাসায় ফিরে। তুই তাড়াতাড়ি মামনি আর খালুকে গিয়ে জানা। আনিয়া দৌড়ে মা বাবার রুমের দিকে যায়। তারপর জোরে জোরে দরজা ধাক্কাতে থাকে। আলিয়া অনেকক্ষণ বাদে ঘুম ঘুম চোখে দরজা খুলে। কি হয়েছে আনিয়া? এত রাতে দরজা ধাক্কাচ্ছ কেন? বাড়ি থেকে ডাকাত পড়েছে? মা, ভাইয়া বাসায় নেই। সে কি কথা, বাসায় থাকবে না কেন? নেই মা, আমি এখনই দেখে আসলাম। ভালো করে চেক করছো? ব্যালকনি, ওয়াশরুম? মা, কোথাও নেই। এবার আলিয়ার টনক নড়ে। তার ছেলে অনিয়ম করে না, আর যদি বাড়ি না ফেরারই হতো তাহলে নিশ্চয়ই বাড়িতে ফোন দিয়ে জানাতো, কিন্তু কাউকে কিছু বলেনি। আফসার চোখ কসলাতে কসলাতে উঠে আসে, জিজ্ঞেস করে কি হয়েছে। আনিয়া সবটা খুলে বললে আফসার আলিয়ার ওপর খেপে যায়। সারাদিন কি এমন করো? এত রাত হয়ে গেল, ছেলেটা বাড়ি ফেরেনি, আর তুমি নাকে তেল দিয়ে ঘুমোচ্ছ। আমি কিভাবে জানবো ফেরেনি? ওর কাছে ডুপ্লিকেট চাবি আছে, তাই কারো দরজা খুলে দিতে হয় না। নিজের খাবার নিজেই গরম করে খেতে পারে, তাই ওর অপেক্ষায় কাউকে জাগতে হয় না। প্রতিদিন নিয়ম মাফিক আসে, তো আজ আসবে না সেটা কি আমি জানতাম? ওর কোনো কাজ করে দিতে হয় না বলে খোঁজও রাখবে না? বিপদ আপদ হতে পারে না? আফসার শার্ট গায়ে দিয়ে হনহনিয়ে রুম থেকে বেরিয়ে পড়ল। আনিয়াকে বলে গিয়ে আলমগীর আর ফাহামি ফাহাদকে ডেকে দিতে। আয়ানকে খুঁজতে বের হতে হবে। আনিয়া দৌড়ে গিয়ে ওদের ডেকে তুলে পাঠায়। আফসার, আলমগীর, ফাহামি, ফাহাদ, ওরা 4 জনে 2টো গাড়ি নিয়ে বের হয় আয়ানকে খুঁজতে। আলিয়া আর আনিয়া যেতে চাইলে ওরা মেয়ে মানুষ নেয় না। রাত বিরেতে কি হয় না হয়। আনিয়া বলে, মা, দাদিকে ডেকে তুলি। কেন? দোয়া দরুদ পড়বে। তুই পারিস না? আমি পারি না? শুধু শুধু বৃদ্ধ মানুষের ঘুম নষ্ট করে লাভ নেই। চল আমার সাথে, অজু করে দুজনে তাহাজ্জুদ পড়ব। অনিন্দিতা বের হতে চেয়েছিল, কিন্তু ডালিয়া তাকে যেতে দেয়নি। রাতকাল মেয়ে মানুষের নিজেরই সিকিউরিটি নেই, সে আবার অন্যকে খুঁজতে যাবে। তবে আয়ানের জন্য অনিন্দিতার এমন উদ্বেগ দেখে ডালিয়া অবাক হচ্ছে, কারণ আয়ান আর অনিন্দিতার নকুল সম্পর্ক। অনিন্দিতা নিজে অবাক হচ্ছে, হঠাৎ আয়ানের জন্য অনিন্দিতার এত চিন্তা হচ্ছে কেন? শুধুই কি ওর খালাতো ভাই বলে? সে যাই হোক, আপাতত অনিন্দিতা আয়ানের জন্য দোয়া করবে। ডালিয়ার পিরিয়ড চলছে, তাই ও নামাজ পড়তে পারছে না। 2 রাকাত তাহাজ্জুদ নামাজের মোনাজাতের সবটা জুড়েই ছিল আয়ান। আলিয়া কান্না মিশ্রিত মোনাজাতে ছেলের জন্য আল্লাহর কাছে দোয়া করল। আফসার, আলমগীর, ফাহামি আর ফাহাদ সব জায়গায় খুঁজে ফেলেছে, তবে আয়ানকে পায়নি। প্রাইভেট চেম্বারে গিয়ে খোঁজ নিয়ে দেখে আয়ান আর চেম্বারই আসেনি। আফসারের চিন্তা 10 গুণ বেড়ে যায়। আলিয়া আফসারকে কল দিলে আফসার জানায় আয়ানকে পাওয়া যায়নি। একথা শুনে আলিয়ার ভিতর ছটফট করতে থাকে। তার ছেলে কোথায় গেল, কি হলো, কোনো খবর নেই। থানায় গিয়ে একটা মিসিং ডায়েরি করিয়ে আসে আফসার। আলিয়া ভেঙে না পড়ে নিজেকে যথেষ্ট শান্ত রাখে। আনিয়াকে বলে তার দাদি, বড় মা,
আর ফাজরিনকে ডেকে নিয়ে আসতে। আনিয়া বলে, একটু আগে বলে ডাকার দরকার নেই, এখন বলেছি ডেকে আনো। ওরা উঠে কি করবে? আলিয়া আনিয়ার দিকে তাকিয়ে চোখ রাঙায়, তারপর আবার নিজেকে শান্ত করে নিয়ে বলে, ইউনুস খতম পড়ব, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটে ছিলেন তখন এই দোয়া পাঠ করে আল্লাহর কাছে মুক্তি চেয়েছিলেন এবং আল্লাহ তাকে সেই বিপদ থেকে রক্ষা করেছিলেন। তাই বিপদ আপদে এই দোয়া পাঠ করা মুসলিমদের জন্য সুন্নত। বিপদ থেকে মুক্তির জন্য এই দোয়া 5000 বার পাঠ করা হয়ে থাকে। কেউ কেউ আরো কম পড়ে, আবার কেউ বেশি। এটাকে খতম বলে। আমি আর তুমি, আমরা এতবার পড়লে চাপ বেশি পড়বে, তাই ওদেরও বলো আসতে। আচ্ছা মা, অনেকেও বলি। ও জেগে আছে। আচ্ছা বলে দিও। সবাই মিলে 5000 বার পড়লেই হবে। আনিয়া অনিন্দিতাকে কল দিয়ে বলে দেয় দোয়া ইউনুস 1000 বার পড়তে। রোকেয়া বেগম আর ফাজরিন অজু করে এসেছে, ফাহমিদা আসেনি। মাঝরাতে ঘুম ভাঙলে নাকি ওনার মাথা ব্যথা করে। অবশ্য আলিয়ারও আশা ছিল না যে ফাহমিদা আসবে। রোকেয়া বেগম আলিয়ার ওপর খেপেছে। একে তো আলিয়া ছেলের খোঁজ রাখেনি, আবার ওনাকে সাথে সাথে জানায়নি। আলিয়া নতি স্বীকার করে, মেনে নেয় সব দোষ তার। রোকেয়া বেগম মুখ ভার করেন। সবাই মিলে দোয়া ইউনুস পড়তে থাকে। 5000 বার পড়া শেষ হলে সবাই আয়ানের জন্য দোয়া করে। দোয়া শেষে মসজিদের মাইক থেকে ফজরের আজানের ধ্বনি ভেসে আসে। একটা অন্ধকার রুমে অচেতন অবস্থায় পড়েছিল আয়ান। আজানের শব্দে পিটপিট করে চোখ মেলে তাকায়। তারপর এক হাতে মেঝেতে ভর দিয়ে ওঠে। মাথাটা কেমন ঝিমঝিম করছে। রাতে খাওয়া হয়নি। ওয়াশরুমে গিয়ে মুখে পানি ঝাপটা দেয়। তারপর নিজের মোবাইল হাতে নিয়ে দেখে অনিন্দিতার এতগুলা কল। শুধু অনিন্দিতা না, বাড়ির সবাই আয়ানকে কল করেছে। তবে অনিন্দিতা আয়ানকে এতগুলো কল দিয়েছে তা দেখে আয়ানের মধ্যে একটু ভালো লাগা কাজ করছিল। আয়ান এখান থেকে বেরোতে নেয়। বের হবার আগে একটা গোপন কক্ষে যায়, যেখানে 4 কোণা বিশিষ্ট কাচের বক্সের ভিতরে রাখা ছিল নাম না জানা অসংখ্য ক্রিয়েচার। আয়ান রুমটা ভালো করে পর্যবেক্ষণ করে, তারপর লক করে বেরিয়ে আসে। ওই সিক্রেট রুমটা এমনভাবে ক্রিয়েট করা হয়েছে যে কেউ যদি এখানে এসেও পড়ে তাহলে ওই রুমের টিকিটাও খুঁজে পাবে না, শুধুমাত্র এই রুমের মালিক ছাড়া। আয়ান বের হয়ে গাড়িতে উঠে ড্রাইভ করে বাড়িতে চলে আসে। এসে দেখে সবাই বসার ঘরে উপস্থিত। সবার মুখের ভাবভঙ্গি দেখেই বোঝা যাচ্ছে ওরা বেশ চিন্তিত। সবার আগে ফাজরিন দেখে আয়ানকে। জোরে চিল্লিয়ে বলে ওঠে, আয়ান ভাইয়া এসে গেছে। সবাই তৎক্ষণাৎ সদর দরজায় দৃষ্টি দেয়। ছেলেকে দেখে আলিয়া দৌড়ে গিয়ে ঝাপটে ধরে। আয়ান মায়ের পেটে সান্ত্বনা দিবার ভঙ্গিতে হাত রাখে। কান্না মিশ্রিত কণ্ঠে আলিয়া বলে, কোথায় ছিলি বাপ? চিন্তায় চিন্তা আমার জান যায় যায়। আয়ান কি বলবে, ও কোথায় ছিল? সত্যিটা তো কাউকে বলা যাবে না, আর বাড়িতে এসে প্রশ্নের সম্মুখীন হতে হবে এটা ভাবেনি আয়ান। চট জলদি ভেবে বলে দেয়, আমি বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়েছিলাম। আমার মোবাইল হারিয়ে গিয়েছিল, ওটা খুঁজতেই এত দেরি। আফসার গম্ভীর কণ্ঠে বলে, বন্ধুদের সাথে যাবে এটা কাউকে বলে গেলেই পারতে, সবাই এতটা চিন্তিত থাকতো না। তুমিও দেখছি এখন কেয়ারলেস হয়ে যাচ্ছ, দেশের বাতাস লেগে। এই বলে আফসার চলে যায়। আয়ান উপস্থিত বাকি সবার দিকে দাঁত কেলিয়ে কান ধরে বলে, সরি গাইস, আর এমন হবে না। আলিয়া আয়ানের পিঠে একটা কিল বসিয়ে দেয়। আয়ান ব্যথা পাওয়ার নাটক করে, যদিও তার একটুও ব্যথা লাগেনি। ক্ষুধা পেয়েছে মা, কিছু খেতে দিবে কি? রুমে যা, ফ্রেশ হয়ে নে, আমি ঝটপট ম্যাগি বানিয়ে দিচ্ছি। আচ্ছা। আয়ান রুমে গিয়ে সোজা ওয়াশরুমে চলে যায়। গোসল সেরে চুল মুছতে মুছতে মোবাইলটা হাতে নেয়। একবার ভাবে অনিন্দিতাকে কল দিবে, আবার নিজের ইগো জেগে ওঠে, বলে দিবে না। আনিয়া হয়তো ওকে জানিয়ে দিয়েছে যে আমি বাসায় এসেছি, কিন্তু আবার ভাবে
এইভাবে করলে তো সম্পর্ক এগোবে না, শেষ পর্যন্ত ইগোকে সাইডে রেখে দেয়। অনিন্দিতা ওকে এতগুলা কল দিয়েছে, এখন ইগো দেখিয়ে কল দিবে না কেন? কল না দিলে বরং বাজে দেখায়। আয়ান কল দিলে প্রথম রিং হতেই অনিন্দিতা কল রিসিভ করে। হ্যালো, কল দিয়েছিলি? জি। কেন, কোনো দরকার? না মানে, চিন্তা হচ্ছিল। আপনার হাতে হুল ফোটানোর চিহ্ন দেখেছিলাম, ঠিক নওয়াজ চৌধুরীর গলায় দেখা চিহ্নটার মতো। তাই ভাবলাম আপনার আবার কোনো বিপদ হলো নাকি। অনিন্দিতার কথা শুনে আয়ানের মস্তিষ্ক চলে যায় গতকাল সন্ধ্যায়। অনিন্দিতাকে নামিয়ে দিয়ে আয়ান বাড়ি ফিরে যাচ্ছিল, তখনই তার নজর পড়ে হাতের দিকে। হুল ফোটানোর চিহ্ন, এটা নিশ্চয়ই ওই বিষাক্ত হুল। যখন কারো গায়ে হুলটা ফুটবে তখন কেউ টের পাবে না, কিন্তু 24 ঘন্টা সারা শরীরে এর বিষ ছড়িয়ে যাবে। তবে 24 ঘন্টার ভিতরে এর প্রতিষেধক ইনজেক্ট করলে বিষক্রিয়া কেটে যায়। আয়ানের কাছে এর প্রতিষেধক আছে। সারা বিশ্বে এই বিষাক্ত হুলওয়ালা ক্রিয়েচার যেমন রেয়ার, তেমনি এর প্রতিষেধকও রেয়ার। তবে আয়ানের কাছে বিষাক্ত হুলওয়ালা ক্রিয়েচারও আছে, এর বিষের প্রতিষেধকও আছে। নিজের হাতে বিষাক্ত পোকার হুল ফুটেছে দেখে তাড়াতাড়ি নিজের সিক্রেট বাড়িতে চলে যায়। আয়ানের সিক্রেট বাড়ি, এর ব্যাপারে সে ছাড়া আর কেউ জানে না। ওর বাড়িটি শহর থেকে দূরে নির্জন এলাকায়। আয়ান তাড়াতাড়ি গিয়ে ওই অ্যান্টিডোট নিজের শরীরে ইনজেক্ট করে, যার ফলে তৎক্ষণাৎ আয়ান মেঝেতে লুটিয়ে পড়ে। কারণ এই ইনজেকশন নিলে শরীর সাথে সাথে অচেতন হয়ে পড়ে। প্রায় 8 ঘন্টা পরে ব্যক্তিটির জ্ঞান আসে। ওদিকে অনিন্দিতা হ্যালো হ্যালো করতে থাকে। শেষে বিরক্ত হয়ে কল কেটে আবার কল দেয়। পুনরায় রিংটোনের শব্দে আয়ান বর্তমানে ফিরে আসে। কল রিসিভ করে। হ্যালো, কোথায় চলে গিয়েছিলেন আয়ান ভাই? কোথায়? নেটওয়ার্ক প্রবলেম করছিল। ও, তুই আমার হাতে যে হুলের চিহ্ন দেখেছিলি তার সাথে নয়াজ চৌধুরীর হুলের কোনো মিল নেই। আমাকে মৌমাছি হুল ফুটিয়েছে, ওদের চাক ভাঙতে গিয়েছিলাম। বাই দ্য ওয়ে, তোর আমার জন্য চিন্তা হয় অনিন্দিতা? না মানে, আমি ঘুমাই, আমার সকালে টিউশনি আছে। আল্লাহ হাফেজ। অনিন্দিতা কল কেটে দেয়। আয়ান মোবাইলের দিকে তাকিয়ে মুস্কি হাসে। আলিয়া আয়ানের জন্য ম্যাগি নিয়ে আসে। আয়ান গরম গরম ম্যাগি খেয়ে নেয়, তারপর গায়ে এলিয়ে দেয় নরম বিছানায়। সারা রাত ওই শক্ত মেঝেতে পড়ে থেকে শরীরে ব্যথা ধরে গেছে। আয়ান শুয়ে শুয়ে কিছু একটা ভাবছিল আর মুস্কি হাসছিল। তারপর এক পর্যায়ে ওর চোখে ঘুম পড়িরা হানা দেয়। আয়ান চলে যায় ঘুমের রাজ্যে। আজকে অনিন্দিতারা নতুন বাসায় শিফট হবে, তবে টিউশন পড়ানো বাদ দেওয়া যাবে না। যা গার্জিয়ান একদিন পড়ানো মিস দিলে টাকা কেটে রেখে দেয়। সারা রাত তো অনিন্দিতার ঘুম হয়নি, তাই সকালে ওঠার কারণে মাথাটা একটু ধরেছে। অনিন্দিতা কিচেনে গিয়ে 2 কাপ কফি বানিয়ে নেয়। 1 কাপ ডালিয়ার জন্য আর 1 কাপ অনিন্দিতার জন্য। কফি খেলে অনিন্দিতার মাথা ধরা এবং ঘুম দুটোই উধাও হয়ে যাবে। কফি খেয়ে অনিন্দিতা টিউশনে চলে যায়। সকালের খাবার এসে খেয়ে নেবে। ডালিয়া ছুটি নিয়েছে। ডালিয়া একা একা সব গোছগাছ করে নিচ্ছে। অনিন্দিতা যে বাসায় টিউশন পড়ায় ওই বাসায় লিফটে উঠেছে, কারণ ওর স্টুডেন্টরা থাকে 6 তলায়। লিফট বন্ধ হতেই নিচ্ছিল, তখন একটা মেয়ে দৌড়ে এসে লিফটে ওঠে। সেই মেয়েটার কেউ না, নিশা। অনিন্দিতা নিশার দিকে তাকায়। কেমন একটা অ্যাটিচিউড নিয়ে দাঁড়িয়ে আছে। নিশার পরনের পোশাক দেখে অনিন্দিতার লজ্জা লাগছে। কেমন শর্ট টাইট ফিট পোশাক। নিশা মোবাইল দেখা রেখে অনিন্দিতার দিকে চোখ রেখে তাকিয়ে বলে, হেই চশমা পরা লুজার, কেমন আছো? অনিন্দিতা রাগ লাগে, তাকে লুজার বলছে। কিন্তু তখনই লিফট 6 তলায় চলে আসে। অনিন্দিতা ঝটপট বলে ওঠে, আলহামদুলিল্লাহ ভালো, বড়লোক বাবার বিগড়ে যাওয়া প্রিন্সেস। তারপর লিফট থেকে নেমে যায়। নিশার রাগ লাগে, ওই মেয়েটা ওকে বিগড়ে যাও বলল।
নিশা অনিন্দিতার পিছু নিতে নেয়, কিন্তু ততক্ষণে অনিন্দিতা বাসার ভিতরে ঢুকে পড়ে। নিশা সারা শরীর ভর্তি রাগ নিয়ে লিফটে উঠে পড়ে। ও 8 তলায় যাবে ওর একটা ফ্রেন্ডের বাসায়, কিন্তু ওর আপসেট লাগছে। অনিন্দিতাকে দেখলেই ওর রাগ উঠে, কারণ ওর সৌন্দর্য। নিশা লাখ লাখ টাকা খরচ করে নিজের শরীর আর চেহারার ওপর কাপড় চোপড় ব্র্যান্ড ছাড়া পরেই না, অথচ সস্তা কাপড় পরা সাজসজ্জাবিহীন ওই মেয়ের পাশে দাঁড়ালে নিশার কাছে নিজের সৌন্দর্য ফিকে মনে হয়। সব সৌন্দর্য মায়া যেন খোদাতাআলা ওই মেয়ের মধ্যেই দিয়ে দিয়েছেন। নিশা 8 তলায় পৌঁছে যায়। ওখানে মূলত ওর একটা ছেলে ফ্রেন্ড থাকে। তো আজকে ওর বাবা মা বাসায় নেই, তাই সব বন্ধু বান্ধবদের ডেকেছে। আড্ডা দিবে নাকি? আড্ডার কথা শুনে নিশা নিজের কলেজ কামাই করে চলে এসেছে। অবশ্য বড় লোকের ছেলেপেলেদের মজা মস্তি ছাড়া আর কি বা করার আছে। নিশা ওর ফ্রেন্ড, যার নাম আদিত্য, তার ফ্ল্যাটে নক করে। আরেকটা ছেলে দরজা খুলে দেয়। এই দিনে দুপুরে বেশ ভালোই আয়োজন করা হয়ে গেছে। মুরগির মাংস এনে রেখেছে বারবিকিউ করার জন্য। একবার ভেবেছিল অর্ডার করে নিবে, কিন্তু নিজেরা করে খাওয়ার মজাটা একটু আলাদা। বিদেশি মদের বোতলও আছে, যেটা ওদের আরেকটা ছেলে ফ্রেন্ড, যার ভাই বিদেশে থাকে, সে নিয়ে এসেছে। একটা মেয়ে আফসোসের সুরে বলল, পার্টিটা রাতে হলে জমতো বেশ। আদিত্য বলে, তা ঠিক, তোরা চাইলে আজ সারাদিন থেকে রাতেও থাকতে পারিস। নিশা বলে, ওটা পরে দেখা যাবে। সকালে নাস্তা টাস্তা কিছু খাওয়া, আমি কিছু খেয়ে আসিনি। আদিত্য গিয়ে সবার জন্য প্লেটে করে পরোটা আর বুটের ডালের ভুনা নিয়ে আসে। নিশা খাবার দেখে নাক সিটকে বলে, ইস, তোরা এসব খাস? ভালো কিছু অর্ডার করতে পারিস না? তোর বাবার মতো তো আর আমার বাবা বড় লোকস না যে আমরা দামি দামি খাবার খাবো। তবে এটা খেয়ে দেখ, স্বাদ আছে। আমার মা রান্না করে রেখে গেছে। নিশা ছাড়া বাকি 4 জন খাওয়া শুরু করে দেয়। ওরা মোট 6 জন, 4 জন ছেলে আর 2 জন মেয়ে। বাকিদের দেখা দেখি নিশা একটু পরোটা ছিঁড়ে ডাল মাখিয়ে মুখে পুরে দেয়। বাহ, সত্যি দারুণ হাতের রান্না। মায়েদের হাতের রান্না বুঝি এমনই হয়। কিন্তু নিশার মতো কোনোদিন ওকে 1 গ্লাস জল গড়িয়ে খেতে দেয়নি। হয়তো অর্ডার করে খাইয়েছে, নয়তো কাজের লোক দিয়ে রান্না করিয়ে খাইয়েছে। নিশা নিজের প্লেটের পরোটাগুলো খেয়ে নরম সুরে আদিত্যকে বলে, আরো আছে? আদিত্য মিষ্টি হেসে নিজের প্লেট থেকে একটা পরোটা নিশাকে দিয়ে দেয়। অনিন্দিতা টিউশন পড়িয়ে চলে যায় বাসায়। গিয়ে দেখে ট্রাক চলে এসেছে। ডালিয়া 2 জন কুলি নিয়ে এসেছে। ওদের বাসা ছোট হলেও জিনিসপত্র কম না। কুলিরা একে একে সব জিনিস ট্রাকে ভরতে থাকে। অনিন্দিতা নিজের বইগুলো যত্ন করে ট্রাকে উঠিয়ে দেয়। জিনিসপত্র উঠানো শেষে ট্রাক ছেড়ে দেয়। ডালিয়ার অনিন্দিতা একটা অটোতে করে যেতে থাকে ট্রাকের পিছু পিছু। ট্রাক এসে থামে একটা 3 তলা ভবনের সামনে, যার 2য় তলায় 2 রুমের একটা ইউনিট ভাড়া নিয়েছে ডালিয়া। বাসাটা দেখে মুহূর্তে অনিন্দিতার মন ভালো হয়ে যায়। বাসাটা যেন প্রকৃতির কোলে নির্মিত। এত এত গাছ। এই বাসার সব ভাড়াটিয়ারাও হয়তো গাছপ্রেমী, সেজন্যই প্রতিটি ব্যালকনিতে গাছের সমাহার। এই বাড়ির মালিক তো অবশ্যই গাছপ্রেমী, তাই এই বাড়ি দেখেই বোঝা যাচ্ছে। বাড়ির বাহিরে এত গাছ লাগানো, শেষে ছাদটাকেও ছাড় দেয়নি, ছাদ বাগান বানিয়ে রেখেছে। তবে এত গাছ থাকলেও বাড়িটা কিন্তু জঙ্গল মনে হয় না। হয়তো এই গাছগুলো নিয়মিত পরিচর্যা করা হয়। একরাশ মুগ্ধতা নিয়ে অনিন্দিতা উঠে আসে নিজেদের জন্য ভাড়া নেওয়া রুমটায়। কুলিরা সব জিনিসপত্র নিয়ে আসছে, আর মা মেয়ে দেখিয়ে দিচ্ছে কোনটা কোথায় রাখবে। কুলিদের আর ট্রাক ড্রাইভারের পাওনা চুকিয়ে তাদের বিদায় করে দিয়ে মা মেয়ে কোমর বেঁধে লেগে পড়ে ঘর গোছানোতে। 2 জনে মিলে কিছুক্ষণের মধ্যে রুমটা গুছিয়ে নেয় সুন্দর করে। মা মেয়ে 2 জনেই শৌখিন বিধায় তাদের ঘরটা দেখে কেউ মনেই করবে না যে এটা একটা গার্মেন্টস কর্মীর ঘর। শুধু টাকা পয়সা থাকলেই হয় না, রুচিও লাগে। ডালিয়া চুলায় রান্না চাপাতে নিলে
অনিন্দিতা বারণ করে বলে, মা চলো না, আমরা বাইরে একটা রেস্টুরেন্টে আজকের লাঞ্চটা করি, মানে দুপুরের খাবারটা খাই। সে খাওয়া যেতেই পারে, কিন্তু তুই প্রথমে লাঞ্চ বলে পরে আবার দুপুরের খাবার বললি কেন? ও তো আমি এমনি বলেছি। এমনি এমনি না অনি, তুই ভাবিস তোর মা এতটা অশিক্ষিত যে লাঞ্চ মানে দুপুরের খাবার এটাও জানে না। অনিন্দিতা ভরকে যায়, ও তো এত কিছু ভেবে বলেনি। কোথাকার কথা কোথায় নিয়ে মিলালো মা। আরে মা, তুমি কিভাবে অশিক্ষিত হও? আমাকে তো ক্লাস 10 পর্যন্ত তুমি পড়িয়েছ, প্রাইভেট পড়িনি আমি। তুমি কিভাবে ভাবলে আমি তোমাকে অশিক্ষিত মনে করব? তারপর অনিন্দিতা মাকে জড়িয়ে ধরে বলে, আমার মা দুনিয়ার সেরা মা, ওয়ার্ল্ড বেস্ট মাদার। ডালিয়া প্রশস্ত হেসে মেয়ের কপালে চুমু খায়, তারপর বলে, যা গোসল সেরে আয়, তারপর আমি যাব। গোসল শেষে তৈরি হয়ে মা মেয়েতে মিলে রেস্টুরেন্টে লাঞ্চ করব। জো হুকুম মহারানী। অনিন্দিতা ডালিয়া খাওয়া দাওয়া শেষ করে কিছু বাজার সদাই করে নেয়, তারপর নার্সারিতে গিয়ে কয়টা গাছ কিনে নিয়ে বাসায় চলে আসে। অনিন্দিতা সারা বিকেল কেটে যায় গাছ রোপণ আর তার পরিচর্যা করতে করতে। মাগরিবের নামাজ শেষে অনিন্দিতা এক কাপ চা হাতে একটা বই নিয়ে ব্যালকনিতে বসে। কি সুন্দর ফুরফুরে বাতাস, আহ কি মনোরম পরিবেশ। অনিন্দিতা মনের সুখে বই পড়ছে, অথচ সে জানেই না পাশের বিল্ডিং এর ব্যালকনিতে থেকে একজোড়া তীক্ষ্ণ চোখ পরখ করছে তাকে। অনিন্দিতা ওদিকে তাকাতেই সেই চোখের মালিক আড়ালে চলে যায়। আয়ান নেহাকে কল দিয়েছে। অনিন্দিতার থেকে নেহার নাম্বারটা নিয়েছে। আননোন নাম্বার থেকে কল দেখে নেহা বিরক্ত নিয়ে কল রিসিভ করে। হ্যালো। ওদিক থেকে গম্ভীর কণ্ঠে একজন বলে ওঠে, আমি আয়ান, ডক্টর আয়ান শুভ্র। জি, আপনি সত্যি আয়ান? আমাকে কল দিয়েছেন? ফ্রি থাকলে একটু কথা ছিল। জি ফ্রি আছি, আপনার জন্য সবসময় ফ্রি। কি বলবেন বলুন না। আয়ান একটু গলা ঝাড়ে, তারপর বলে, কাল একটা জায়গা আসতে পারবেন? অনিন্দিতাকে নিয়ে একটা সারপ্রাইজ প্ল্যান ছিল। জি, কেন নয়, অবশ্যই আসব। আপনি অ্যাড্রেস সেন্ড করে দিন। আচ্ছা রাখি। জি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আয়ান কল কেটে দেয়। নেহা খুশিতে আত্মহারা। ও ভাবছে আয়ান সারপ্রাইজের কথা বলেছে, তার মানে ওকে প্রপোজ করবে। নেহা এতটা খুশি কারণ ও যাকে ভালোবাসে সে মানুষটাও ওকে ভালোবাসে। ও লজ্জায় বলতে পারছে না, তাই ও মানুষটাই ওকে বলে দিবে। নেহা আর সারা রাত দুই চোখের পাতা এক করতে পারে না, শুধু ভাবতে থাকে কাল কি হবে। খুশির ঠেলায় নেহার আর মনেই থাকে না যে আয়ান অনিন্দিতাকে সাথে নিয়ে যেতে বলেছে। সকালে নেহা উঠে দেখা আয়ান অ্যাড্রেস সেন্ড করেছে, ঢাকার বাহিরে একটা জায়গা। আয়ান এখন মেসেজে আবার বলে দিয়েছে যেন অনিন্দিতাকে নিয়ে আসে। আয়ানের মেসেজ পড়ে নেহার মনে পড়ে সে তো অনিন্দিতাকে বলেইনি, তাই সাথে সাথে কল লাগায় অনিন্দিতার নাম্বারে। অনিন্দিতা কল রিসিভ করে। অনি। নেহা বল। কি করছিস? পড়ছি। একটা জায়গায় যাবি? ঢাকার বাইরে? না রে, আমার পড়াশোনার চাপ, আমি যেতে পারবো না। কদিন পরে তো মেডিকেল অ্যাডমিশন টেস্ট। সারা দিন রাত তো পড়িস, একটু সময় কি হবে? আয়ান যেতে বলেছে আমাকে। অনিন্দিতা ভ্রু কুঁচকায়, কেন জানি হুট করে মনটা ভারী হয়ে ওঠে। আয়ান ভাই নেহাকে দেখা করতে যেতে বলেছে। অনিন্দিতার কি কোনোভাবে এটা নিয়ে খারাপ লাগছে? অনিন্দিতা ভেবে পায় না, এসব নিয়ে তার খারাপ লাগা কোনোভাবেই উচিত না। আয়ান শুধু এবং শুধুমাত্র ওর খালাতো ভাই, আর ওর সব থেকে অপ্রিয় মানুষ। নিজের ভাবনা থেকে বেরিয়ে অনিন্দিতা বলে, আয়ান ভাই তোকে যেতে বলেছে, তুই যা। তোকেও নিয়ে যেতে বলেছে তো। তোদের মধ্যে আবার আমি কেন? ওফ অনি, বেশি কথা বলবি না। তুই আমার সাথে যাবি, ব্যাস। যদি আমি তোর সত্যিকারের বেস্ট ফ্রেন্ড হয়ে থাকি তাহলে আসরের নামাজের পরপরই আমি তোর বাসায় আসব, তুই রেডি থাকবি। নেহা কল কেটে দেয়।
অনিন্দিতা আবার নেহার নাম্বারে কল দেয়। নেহা কল রিসিভ করে বলে, না করতে কল দিয়েছিস তুই? আমি তোর না শুনবো না। আরে বাবা, কি বলি শুনবি তো। আমাদের নতুন বাসার অ্যাড্রেস তুই জানিস যে আমাদের বাসা আসবি? ও, ভুলে গিয়েছিলাম যে তোরা নতুন বাসা নিয়েছিস। অ্যাড্রেসটা সেন্ড করে দিস। আচ্ছা, রাখি। এই শোন। বল। লাভ ইউ সুন্দরী। লাভ ইউ টু মায়াবতী। খাদিজা বেগম বসার ঘরে বসে বসে পান চিবুতে চিবুতে সিরিয়াল দেখছেন। এখন উনি নিয়ম করে এটাই করেন। আর কোনো কাজ কাম নেই তার। সারা বাসা জুড়ে কাজের লোকের অভাব নেই। পরিবারের সদস্য সংখ্যা থেকে কাজের লোকের সংখ্যা বেশি। তবে এত আরামায়েশের জীবনে খাদিজা বেগম শান্তি খুঁজে পান না। যেই শান্তিটা তিনি পেতেন ডালিয়ার কাছে। সারাদিন গাদার খাটুনি খেটেও তার কোনো অভিযোগ ছিল না। আজ জান্নাতের এমন উগ্রতা সহ্য করছেন খাদিজা, অথচ পান থেকে চুন খসলে ডালিয়াকে কথা শোনাতে ছাড়ত না। খাদিজার ভাবনার মাঝে নিশা এসে দাদির গলা জড়িয়ে ধরল। আহ্লাদী কণ্ঠ শুধালো, কি করছো দাদি? খাদিজা বেগম বিরক্ত হন। দেখতেই তো পাচ্ছি কি করছি, তা আবার জিজ্ঞেস করার কি আছে? তিনি রসিকতার সুরে বলে, দেখেছিস না ভূতের নৃত্য করছি? তুমি তো মরে যাওনি, তাহলে ভূতের নৃত্য কিভাবে করছো? খাদিজা বেগম চোখ বড় বড় করে তাকান। নিশা হেসে কুটি কুটি হয়ে বলে, সরি দাদি, মজা করলাম। তুই হঠাৎ আমার কাছে এলি? আমার কাছে আসার সময় হলো তোর? আহ দাদি, এভাবে বলছো কেন? আমি তো পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি। পড়াশোনা নিয়ে কি যে ব্যস্ত থাকো জানি আমি। যেমন মা তার তেমন মেয়ে। খাদিজা নিশাকে ছোটবেলা অনেক ভালোবাসতো। তবে বড় হওয়ার পর জান্নাত নিশাকে খাদিজা বেগমের থেকে দূরে করে দিয়েছিলেন। তার কারণ খাদিজা বেগম নাকি অশিক্ষিত, অশুদ্ধ ভাষায় কথা বলেন। ওনার সাথে থাকলে নিশা অশুদ্ধ ভাষায় কথা বলবে। তবে সময়ের পরিক্রমায় খাদিজাও এখন শুদ্ধ ভাষায় কথা বলে। কিন্তু এখন তিনি নিশার আচার আচরণের কারণে নিশাকে অপছন্দ করেন। নিশার ধারে কাছে যান না। নিশাও দাদির কাছাকাছি আসার চেষ্টা করেনি। পরিবার কি, পরিবারের সদস্যদের বন্ডিং কেমন হয় তা নিশা জানে না। মা বাবা যার যার কাজ নিয়ে ব্যস্ত। নিশাকে প্রপার গাইড করার মতো কেউ নেই বিধায় আজ নিশার এত অধপতন। সে যাই হোক, বর্তমানে নিশা তার দাদির গলা জড়িয়ে আহ্লাদী কণ্ঠে সকালের নাস্তায় খাদিজা বেগমের হাতে বানানো পরোটা আর ডাল ভুনা খাওয়ার আবদার করে। খাদিজা বেগমের মনে হয় এই যেন ছোটবেলার সেই নিশা যে সারাদিন দাদির পিছু পিছু ঘুরত আর এটা ওটার বায়না করত। এতদিন পর নাতনির এমন আবদার খাদিজা বেগম ফেলতে পারলেন না। কিচেনে গিয়ে আগে বুট ভিজিয়ে দিলেন। 1 ঘন্টা মতো ভিজিয়ে রাখলেই হবে। তারপর ময়দা নিয়ে মাখতে শুরু করলেন। নিশাও দাদির পাশে দাঁড়িয়ে সবটা দেখছিল। খাদিজা বেগম ময়দা মেখে ছোট ছোট লিচি কেটে তা বেলতে শুরু করলেন। এতদিন পর রুটি বেলছে, তবু ওনার রুটিগুলো একদম গোল গোল হচ্ছে। খাদিজার মনে হচ্ছে সে পুরনো দিনে ফিরে গেছে, যখন সকাল সকাল উঠে মা ছেলের জন্য গরম গরম পরোটা বানাতো। তারপর এক বক প্রশান্তি নিয়ে ওরা সকালের খাবার খেত। আনিস কত সহজ সরল ছিল, অথচ এখন খাদিজা নিজের ছেলেকে নিজেও চিনতে পারেন না। দাদির দেখা দেখি নিশাও একটা রুটি বানানোর ইচ্ছে পোষণ করে। খাদিজা অবাক দৃষ্টি নিক্ষেপ করে তারপর বেলুনিটা এগিয়ে দেয় নিশার কাছে। নিশা বেলুনি নিয়ে রুটি বেলতে শুরু করে। এমন রুটি বানায় যার আকৃতি ঠিক দেশের ম্যাপের মতো। খাদিজা বেগম ঠোঁট টিপে হাসে। নিশা বলে, হাসছো কেন দাদি? রুটি গোল হয়নি বলে? রুটি গোল দিয়ে কি করবে তুমি? পেটে গেলে তো সব একই। তা ঠিক। বুটগুলো ফুলুক, এখন রুটিগুলো ভেজে হটপটে রেখে দিই। আচ্ছা, কিন্তু ডাল ভুনা করতে এত দেরি হবে? আমার তো ক্ষুধা লাগছে। তোকে একটা ডিম ভাজি করে দিয়ে দেই? না, আমি ডাল ভুনা দিয়ে খাবো।
তাহলে অপেক্ষা করো, আর বেশি ক্ষুধা লাগলে ব্রেড আছে, কলা দিয়ে খেয়ে নাও। না, এখন ব্রেড খেয়ে নিলে পেট ভরে যাবে, পরে পরোটা খেতে পারবো না। তোর ইচ্ছে। আনিস সারা রাত বাসায় ফিরেনি, এখন ফিরেছে। পরনের কোটটা হাতে নিয়ে হেঁটে হেঁটে উপরে উঠছিল, তখনই তার নজর পড়ে কিচেনে। ওর মা আর মেয়ে মিলে কিচেনে কি করছে? নিশাকে প্রথম কিচেনে দেখছে আনিস। আনিস আগ্রহ নিয়ে কিচেনে আসে। কি করছো? দুই দাদি নাতনি মিলে। নিশা গিয়ে আনিসের গলা জড়িয়ে ধরে, তারপর বলে, আমরা পরোটা বানাচ্ছি, তুমি নাস্তায় খাবে? তোমার জন্য বানাবো? বানালে তো খাওয়াই যায়। খাদিজা বলে, গোসল করে শরীর থেকে বাইরের ধুলো ময়লা পরিষ্কার করে তারপর খেতে এসো। আচ্ছা মা। খাদিজার কথা না বলে নিজের কাজে ব্যস্ত হয়ে যায়। তিনি আনিসের সাথে বেশি একটা কথা বলে না, শুধু দরকারি কথা বাদে। আনিস রুমে গিয়ে দেখে জান্নাত বিছানায় উপুর হয়ে এখনো ঘুমোচ্ছে। মুহূর্তে আনিসের মাথা গরম হয়ে যায়। এই মহিলাকে দেখলেই আনিসের রাগ লাগে। নিজের মেয়ের জন্য শুধু শুধু এটাকে সহ্য করছে, নয়তো এর সাথে এক বিছানায় ঘুমাতেও আনিস নারাজ। নিজের রাগটাকে নিজের ভিতরে পুষে ওয়াশরুমে চলে যায় গোসল করতে। শাওয়ারের ফোঁটা ফোঁটা পানি আনিসের শরীরে পড়ছিল, আর আনিস ভাবছিল ডালিয়ার কথা। আজ কত দিন হয়ে গেল ডালিয়া তার মেয়েকে নিয়ে চলে গেছে। রাস্তাঘাটে নিজের মেয়েকে দেখলে চিনতে পর্যন্ত পারবে নাও। মাঝে মাঝে আনিসের ডালিয়ার কথা মনে পড়ে। ডালিয়ার শরীরে যে স্বাদ ছিল, তার খোঁজে কত মেয়ের কাছে গিয়েছে আনিস, কিন্তু ডালিয়ার মতো কাউকে পায়নি। হয়তো ডালিয়ার ভালোবাসার জন্যই ওর কাছে শান্তি মিলত। আনিসও তো একসময় ডালিয়াকে ভালোবাসতো। না না, আনিসের মতো নরকের কীটের মুখে ভালোবাসা শব্দটা বেমানান। সে ভালোবাসতে পারে না, পারে শুধু মানুষের ইমোশন নিয়ে খেলতে। তবে গতকাল আনিস ব্যালকনিতে বসে থাকা একটা মেয়েকে দেখেছে, যাকে চশমার দোকানে দেখেছিল। মেয়েটা যথেষ্ট সুন্দরী, কিন্তু কেন জানি না আনিসের ওই মেয়ের প্রতি লালসা কাজ করছিল না। ওকে দেখে মনের ভিতর কেমন জানি একটা টান অনুভব হচ্ছিল। আনিস গোসল শেষ করে খেতে আসে। খাদিজা বেগম সবকিছু টেবিলে সাজিয়ে নিয়েছে। বহুদিন পর আনিস মায়ের হাতের রান্না তৃপ্তি নিয়ে খায়। ওদের খাওয়ার মাঝখানে জান্নাত আসে, এসে সবাইকে খেতে দেখে নিচেও বসে। কিন্তু সে কি, জান্নাতের জন্য পরোটা নেই। জান্নাত কাজের লোককে ডেকে বলে, আমার পরোটা কই? কাজের লোকটা বলে, আজকের খাবার আমরা বানাইনি, খালাম্মা বানাইছে। জান্নাত শাশুড়ির দিকে তাকিয়ে বলে, আমার জন্য কি দুটো বানানো যেত না? খাদিজা জান্নাতের কথা শুনেও না শোনার ভান করে। জান্নাত অপমানিত বোধ করে। নিশার উদ্দেশ্যে বলে, তুমি এসব আনহেলদি খাবার খাচ্ছ কেন? তোমার ডায়েটের কি হবে? আমার খেতে ইচ্ছে হচ্ছে তাই খাচ্ছি। মায়ের মুখে মুখে কথা বলছো, বেয়াদব। বেয়াদব তো তুমি বানিয়েছ, আমাকে ছোটবেলায় তো শিখিয়েছ নিজের ওপর সব থেকে বেশি গুরুত্ব দিতে। জান্নাত আনিসের দিকে তাকায়। আনিস নিজের খাবার খেতে ব্যস্ত, জান্নাতের দিকে তাকায় পর্যন্ত না। জান্নাত জানে আনিস মাকে আর মেয়েকে কিছুই বলবে না, তাই এখান থেকে উঠে হনহনিয়ে রুমে চলে যায়। এখানে তর্ক বিতর্ক করার থেকে অনলাইনে অর্ডার করে খেয়ে নেওয়া ভালো। আয়ান সকাল থেকেই ভাবছে আজ কি পড়বে, কিভাবে অনিন্দিতাকে মনের কথা বলবে। আয়নার সামনে বারবার প্র্যাকটিস করছিল, নিজেকে দেখে নিজেরই হাসি পাচ্ছিল। আয়ান বড় ভাইদের বিয়ের অপেক্ষা করতে পারবে না। বিয়েটা না হয় দেরিতে হলো, প্রেমটা তো করাই যায়। ঢাকার বাহিরে আয়ান নিজের কেনা বাড়িটা সুন্দর করে সাজিয়ে নিয়েছে। যদিও ওই বাড়িটা এমনিতেই সাজানো, কারণ যত ফুল গাছ আছে তার সব লাগিয়ে দিয়েছে ওই বাড়িতে। পরিচর্যা করার জন্য দুজন মালিও রেখেছে। আয়ান ব্ল্যাক কালার কোটের নিচে মেরুন কালার ফুল হাতা শার্ট পরেছে। কোটের বাটনগুলো খোলাই রেখেছে, চুলগুলো জেল দিয়ে সেট করে নিয়েছে। আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে নিজেই বলে ওঠে, বাহ,
ডক্টর আয়ান শুভ্র, তোমার তো নায়ক হওয়ার দরকার ছিল। এই রূপে কত রমণীকে ঘায়েল করতে পারবে তুমি, অথচ তুমি আটকে আছো এক দাম্ভিক রমণীতে। অনিন্দিতা নামাজ পড়ে তৈরি হয়ে নিয়েছে, কালো আর খয়েরির কম্বিনেশনে একটা থ্রি পিস পরেছে। চুলগুলো বিনুনি করে চোখে মোটা ফ্রেমে চশমা লাগিয়েই অনিন্দিতা তৈরি। নেহা এসে গেছে অনিন্দিতার বাসায়। আজ নেহা নীল রঙা শাড়ি পরেছে, সুন্দর করে সেজেছে, হয়তো পার্লার থেকে সেজে গুজে এসেছে। নেহাকেও যথেষ্ট সুন্দর লাগছে। আয়ান গাড়ি পাঠিয়েছে। প্রথমে ভেবেছিল ওরা দুজন একা একাই যেতে পারবে, কিন্তু পরে ভাবে দুটো মেয়ের এভাবে একা যাওয়াটা সেফ না। গাড়ির ড্রাইভার প্রথমে নেহাকে রিসিভ করেছে, তারপর অনিন্দিতার বাসায় এসেছে। অনিন্দিতা নেহা দুজনে গাড়িতে গিয়ে বসে, আর গাড়ি ওদের নিয়ে যায় গন্তব্যের দিকে। নেহার মন ছটফট করছে, কি হবে না হবে, অথচ বোকা মেয়ে জানেই না সে যার জন্য এত সুন্দর করে সাজগোজ করেছে সেই পুরুষে তার প্রতি কোনো আগ্রহী নেই। ড্রাইভার গাড়ি থামালো একটা বাংলো বাড়িতে। গেট খুলে দিল উপস্থিত দারোয়ান। অনিন্দিতা নেহাকে কুর্নিশ করে স্বাগতম জানালো। ওরা দুজন নানান রকম ফুলের বাগান পেরিয়ে ধীর পায়ে এগিয়ে যাচ্ছিল। দুজনেই মনোমুগ্ধকর দৃষ্টিতে দেখছিল রং বেরঙের ফুল। এই বাগানে এমন এমন ফুলের গাছ আছে যা বাংলাদেশে দেখা যায় না বললেই চলে। এই বাড়িটির মালিক আয়ান। কই, আয়ানকে দেখে কখনোই তো মনে হয়নি ও গাছ বা ফুল প্রেমী। সদর দরজা পেরিয়ে অনিন্দিতা আর নেহা বাড়ির ভিতরে পা রাখে। তখনই দুজনের মাথায় বৃষ্টির মতো গোলাপ ফুলের পাপড়ি ঝরে পড়ে। নেহা খুশি হয়ে হাত দিয়ে ফুলের পাপড়ি ধরতে থাকে। পাপড়ি ঝরা শেষ হলে ওরা সামনে এগিয়ে যায়। এটা সম্ভবত হলরুম। চমৎকার করে সাজানো রুমটা, শুধু টাটকা ফুল দিয়ে সাজানো। মিষ্টি ফুলের সুবাস ছড়িয়ে আছে সারা রুম জুড়ে। হাঁটতে হাঁটতে নেহা আর অনিন্দিতা লাল গালিচা পেরিয়ে স্টেজের মতো সাজানো একটা জায়গায় চলে আসে। তখনই স্পটলাইট জ্বলে ওঠে, যা সিঁড়ি দিয়ে নামতে আসা আয়ানের ওপরে গিয়ে পড়ে। আয়ান কালো আর লাল গোলাপের কম্বিনেশনে একটা তোড়া নিয়ে একটা একটা করে সিঁড়ি ডিঙে আসতে থাকে। ঠোঁটের কোণায় মুচকি হাসি লেগে আছে। এই মুহূর্তে আয়ানকে দুনিয়ার সব থেকে সুদর্শন পুরুষদের অন্তর্ভুক্ত মনে হচ্ছে। নেহা হা করে তাকিয়ে আছে। অনিন্দিতা, যে কিনা ছেলে দেখলে চুপচাপ মাথা নিচু করে পাশ কাটিয়ে চলে যায়, সেও আজ আয়ানকে দেখছে। চেয়ে থাকার মধ্যেই আয়ান তাদের নিকট এসে উপস্থিত হয়। কিছু বুঝে ওঠার আগে আয়ান হাঁটু ভাঙা দিয়ে বসে পড়ে অনিন্দিতার সামনে। বলতে থাকে নিজের মনের গোপন কুঠুরিতে বসে রাখা সব কথা। অনিন্দিতা, তুই কি জানিস সবার সামনে অপছন্দ করার ভান করায় এই আয়ান শুভ্র তোকে বদ্ধ উন্মাদের মতো ভালোবাসে। তুই কি জানিস এ ভালোবাসা কতদিনের? সেই ছোটবেলা থেকে, যেদিন তোকে প্রথম দেখেছিলাম, সেদিন এই বাচ্চা মনে তুই দাগ কেটেছিলে খুব সূক্ষ্মভাবে। তোর হাসি, তোর কান্না, তোর চালচলন আমাকে যতটা স্পর্শ করে, দুনিয়া আর কিছু আমাকে ততটা স্পর্শ করতে পারে না। নিজের অপ্রকাশিত আবেগ লুকানোর জন্য সবসময় তোর সাথে বাজে ব্যবহার করতাম, কিন্তু এখন মনে হচ্ছে আর লুকানোর সময় নেই, আর সম্ভব হচ্ছে না। এইবার তোকে আমার হতে হবে। আমি যে আর পারছি না। নিজের আবেগ দমন করে আর কত রাখবো। এবার তোর পালা। আমার হৃদয়ের মরুভূমিতে জল হয়ে আসবি তুই। ভালোবাসায় তৃপ্ত করে দিবি এই অতৃপ্ত হৃদয়টাকে। বল, হবি তুই আমার হৃদয়ের সম্রাজ্ঞী? এই বলে আয়ান এক হাতে ফুলের তোড়া এগিয়ে দেয়, আরেকটা হাত বাড়ায় অনিন্দিতার হাতের আসে। ওদিকে নেহা ভেবেছিল আয়ান ফুল নিয়ে এসে নেহাকে প্রপোজ করবে, কিন্তু এখন দেখা যাচ্ছে আয়ানের মনের মানুষ নেহা না, অনিন্দিতা। নেহা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। ইচ্ছে করছে এই মুহূর্তে চিৎকার করে আয়ানকে বলতে, আপনি আমাকে কেন ভালোবাসলেন না? অনিন্দিতা সুন্দরী বলে ওকেই ভালোবাসতে হলো? সবাই কেন শুধু অনিন্দিতাকে ভালোবাসে? নেহা এখানে দাঁড়িয়ে থাকতে পারছে না।
ঠোঁট টিপে কান্না আটকানোর চেষ্টা করে। কষ্টে ওর বুকটা ফেটে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়বে নিশ্চিত। একতরফা ভালোবাসা এত কষ্ট। নেহা এখান থেকে আস্তে করে সরে যায়। আয়ান আর অনিন্দিতা কেউই নেহাকে খেয়াল করে না। আয়ান নিজের হাত বাড়িয়ে অনিন্দিতার সম্মতির অপেক্ষা করছে, কিন্তু অনিন্দিতা তবদা খেয়ে দাঁড়িয়ে আছে। মূলত সবটা ওর বিশ্বাস হচ্ছে না, কেমন জানি অবাস্তব ঠেকছে। আয়ান আবার অনিন্দিতাকে ডাক দেয়। অনিন্দিতা একবার ভাবে আয়ানকে হ্যাঁ বলে দিবে, না বলে দিলে যদি লোকটা কষ্ট পেয়ে কিছু একটা করে বসে। পরক্ষণেই ভাবে না, সে তার মাকে কথা দিয়েছে প্রেম ঘটিত কোনো সম্পর্কে সে জড়াবে না। তো এখন আয়ানকে কিভাবে হ্যাঁ বলবে? অনিন্দিতা পড়েছে দোটানায়। আয়ানকে হ্যাঁও বলতে পারছে না, সামনাসামনি নাও করতে পারছে না। শেষে মুখ ফুটে আমতা আমতা করে বলে, আমাকে একটু সময় দিন আয়ান ভাই। মুহূর্তে আয়ান সময় দিবার জন্য রাজি হয়ে যায়। তোর যত সময় লাগে নে, তবে উত্তর হ্যাঁ হওয়া চাই। অনিন্দিতা কিছু বলে না, মাথা নুয়ে নেয়। পাশে তাকিয়ে দেখে নেহা নেই। নেহা আবার কোথায় গেল? এখানেই তো ছিল। আয়ানারও নজর পড়ে নেহা নেই। আয়ান আর অনিন্দিতা দুজনে মিলে নেহাকে খুঁজতে থাকে। এখানে কোথাও নেই। দারোয়ানের কাছে জিজ্ঞেস করলে জানতে পারে নেহা চলে গেছে। অনিন্দিতা বলে, নেহা আমাকে রেখে চলে গেল? তারপর কল লাগায় নেহার নাম্বারে। রিং হয়ে হয়ে কল কেটে যায়, কিন্তু ওদিক থেকে কেউ কল উঠায় না। অনিন্দিতার অবাক লাগে, নেহা এভাবে কোনো সময় অনিন্দিতার কল অ্যাভয়েড করেনি। আয়ান অনিন্দিতাকে সান্ত্বনা দিয়ে বলে, ও হয়তো রিংটোন শুনতে পায়নি, তাই কল ধরছে না। নেহা অনিন্দিতার কল আসতে দেখে ফোন সাইলেন্ট করে দেয়। সিনজি নিয়ে চলে আসে নিজের বাসায়। পরনের জুয়েলারিগুলো খুলে, হাতের চুড়িগুলো খুলতে খুলতে বাসার ভিতরে ঢুকে। নেহাকে এমন বিধ্বস্ত অবস্থায় ফিরতে দেখে নেহার মা এগিয়ে এসে জিজ্ঞেস করেন, কি হয়েছে নেহা? তোমাকে এমন দেখাচ্ছে কেন? বাড়ি থেকে বেরোবার সময় তো বেশ হাসি খুশি ছিলে। গরমের কারণে অসহ্য লাগছে আম্মু, আমি রুমে গেলাম, আমাকে ডিস্টার্ব করো না। নেহা রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। তারপর লুটিয়ে পড়ে মেঝেতে, হাউমাউ করে কান্না শুরু করে দেয়। নিজের চুল নিজে টানতে থাকে। নিজের গালে নিজে থাপ্পড় মারতে মারতে বলে, কেন ওভার থিঙ্কিং করতে গেলি নেহা? আয়ান কি তোকে কোনো ইঙ্গিত দিয়েছিল? তুই এত বোকা কেন? কেন নিজে নিজে এত কিছু ভেবে নিলি? এত কিছু না ভাবলে তো আজকে এত কষ্ট পেতে হতো না। শেষে মেঝেতে গড়িয়ে কান্না করতে লাগলো নেহা। অনিন্দিতা নেহাকে কলে না পেয়ে চিন্তায় পড়ে গেল। আয়ান যদিও ওকে অতিরিক্ত চিন্তা করতে বারণ করছে, কিন্তু অনিন্দিতার চিন্তা যাচ্ছে না। ঢাকার বাহিরে বেশি জনসমাগম নেই, এমন একটা এলাকায় নেহা একা একা বেরিয়েছে, তা তো চিন্তার কথাই বটে। শেষে আয়ান আর অনিন্দিতা সিদ্ধান্ত নিল নেহার বাড়ি যাবে। যেই ভাবা সেই কাজ। ওরা দুজনে গাড়ি করে রওনা হয়ে গেল নেহার বাড়ির উদ্দেশ্যে। নেহার বাড়িতে পৌঁছতে প্রায় ঘন্টা দেড় সময় লাগলো ওদের। কলিং বেল বাজালে ভিতর থেকে নেহার মা দরজা খুলে দেয়। অনিন্দিতা সালাম দেয় ওনাকে। উনি ওদের ভিতরে নিয়ে বসতে বলে। আমরা বসবো না আন্টি? নেহার খোঁজে এসেছি, ও আমার কল ধরছে না। নেহা কিছুক্ষণ আগে এসেছে, ওকে কেমন বিধ্বস্ত দেখাচ্ছিল। জিজ্ঞেস করলে বলে গরমের কারণে নাকি এই অবস্থা। আচ্ছা তোমরা বসো, আমি সামান্য নাস্তা পানির ব্যবস্থা করি। আর তোমার সাথে উনি কে? উনি আমার খালাতো ভাই, ডক্টর আয়ান শুভ্র। সে কি, উনি ডক্টর আয়ান শুভ্র? কত শুনেছি আপনার কথা, এত নামি দামি মানুষকে শেষে দেখার সৌভাগ্য হলো। আয়ান বলে, আরে না না আন্টি, এভাবে বলবেন না, আমি ততটাও নামি দামি নই। এর মধ্যেই নাহিদ আস্তে আস্তে বলে, কোন নামি দামি মানুষকে নিয়ে কথা হচ্ছে আম্মু? দেখ না, আমাদের বাসায় ডক্টর আয়ান শুভ্র এসেছে। ও তাই নাকি? আয়ানের দিকে নাহিদ তাকিয়ে হ্যান্ডশেকের জন্য হাত বাড়িয়ে দিয়ে বলে, আপনি ডক্টর আয়ান শুভ্র?
আয়ান হ্যান্ডশেক করে বলে, জি। আমি ইন্সপেক্টর নাহিদ শিকদার। ওহ, নাইস টু মিট ইউ। সেম টু ইউ। অনিন্দিতা বলে, আন্টি, আমি একটু নেহার রুমে যাই। যাও। ওর রুমটা কোন দিকে? উপরে গিয়ে বাঁ দিকের প্রথম রুমটাই ওর। অনিন্দিতা নেহার রুমে চলে যায়, আর কিচেনে চলে যায় নেহার মা নূরজাহান। বসার ঘরে নরম সোফায় নাহিদ আরাম করে বসে খোশ গল্প শুরু করে দেয় আয়ানের সাথে। কথার মাঝে মাঝে নাহিদ বাজ পাখির ন্যায় পরখ করতে থাকে আয়ানকে। নাহিদের দৃষ্টি আয়ানকে অস্বস্তি অনুভব করাচ্ছিল। অনিন্দিতা অনেকক্ষণ ধরে নেহার রুমে দরজা ধাক্কায়, কিন্তু দরজা খোলার নাম নেই। শেষে টাওয়াল মাথায় নেহা দরজা খুলে বিরক্তি নিয়ে বলে, কি সমস্যা? দরজা খুলছি না মানে তো ব্যস্ত আছি, এতবার ধাক্কানোর কি মানে? নেহার এমন ব্যবহার করার কারণ খুঁজে পায় না অনিন্দিতা। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন, এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।